আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, বাড়িধারা ডিএসএস এ থাকি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। বেশ কয়েকটা ঘটনা আছে এবং আপনার ঘটনা মূলত ছোটবেলা থেকেই এই ধরনের ঘটনা আপনার সাথে কম বেশি ঘটতে থাকে। সো আমরা ঘটনায় চলে যাই সরাসরি। আসলে কি ধরনের ঘটনা ঘটেছে? আসলে ঘটনাটা আমার তো ছোটবেলা থেকে ঘটনাগুলো আমার পিছনে লেগে আছে, যে আমি এখনো কিছু কিছু ঘটনা আমার সঙ্গে রয়েই গেছে। আচ্ছা, আমরা শুরু থেকে শুনি। শুরুটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে, আমার বুদ্ধি হয়েছে তারপর থেকে। আমার বয়স যখন 7-8 বছর, তখন আমাকে পরীক্ষা ধরেছিল। আমাকে মাঝে মাঝে নিয়ে যেত, যেত এটা আমি টের পাইতাম না, বাট দেখা যাচ্ছে যে আবার তখন দিয়ে যেত। তখন আমাদের বাড়ির পাশে একটা কাছাকাছি ডিপ টিউবওয়েল ছিল, ওই টিউবওয়েলের ছাদের উপরে রেখে যেত, তখন বাড়িতে রেখে যেত। আচ্ছা, মানে আপনি আপনার বিছানা থেকে গায়েব হতেন, কিন্তু পাওয়া যেত হচ্ছে আপনাকে ওখানে ছাদের উপরে। কিন্তু যখন নিয়ে যেত বা মানে বাসার মানুষজন টের পেত না? যখন আমার আম্মা টের পেত, মাঝে মাঝে টের পেত। যখন টের পেত দেখা যাচ্ছে যে আমাকে ঘুমটা ভাঙানোর জন্য তখন আমাকে গায়ে থাপ্পড় দিত বা চোখে মুখে একটু আঘাত করলে তখন আমি ঘুম থেকে জাগনা পেয়ে যেতাম, তখন আর আমাকে নিতে পারতো না। কিন্তু উষা করে নিয়ে যেত। মাঝে মাঝে আমার আম্মা অনেক সময় তাই নিয়ে ধরতো আমার। মানে এমন অবস্থায় টেনে ধরেছে যে আপনি উপরে উঠে গেছেন, যেমন যে আমরা দেখি যেরকম যে উষা হয় মুভিতে, আমরা মানে এরকম আমরা মানে আমার ইয়েতে নিয়ে যেত এইভাবে। আচ্ছা আচ্ছা। সো এই ঘটনাটা পরবর্তীতে শেষ হয় কিভাবে? পরবর্তীতে শেষ হয় যখন আমাকে এরকম অবস্থা হয়, তখন আমার আম্মা তো দুশ্চিন্তা পড়ে যায় যে আমি আমার ছেলে যদি এরকম হয়ে যায় কবে যেন মেরে ফেলে। তখন আমার আম্মা একটা কবিরাজ নিয়ে আসলো। কবিরাজের ওখানে ও বললো যে তাবিজ লাগবে, আমাকে একটা তাবিজ দিল, বিভিন্ন ধাতু দিয়ে গড়া একটা তাবিজ দিল। তাবিজটা দেওয়ার পরে আর ওরা কাছে আসতে পারে না, আজও অবধি আর কাছে আসতে পারে না, আজও অবধি কাছে আসতে পারে। আমরা একটা শুনেছিলাম অফ রেকর্ডে, আপনি বলেছিলেন একটা ইনফরমেশন আমার সাথে শেয়ার করেছিলেন যে কিছু একটা আপনাকে দিয়েছিল ওখানে, এবং পরবর্তীতে ওটা আপনি আর কি দিয়েছে? এটা আমি যখন ওখানে যেতাম, ওরা আমাকে একটা গাছের শিকড় দিয়েছিল নিয়ে যাওয়ার পর। ওর আম্মা একটা গাছের শিকড় দিয়েছিল, বলছিল যে এটা তোমার অনেক কাজে লাগবে, তুমি এই জিনিসটা হারায়ো না। আমি ঠিক আছে, আমি তখন ওই দিন ছোটবেলায় লুঙ্গি পড়তে পছন্দ করতাম, লুঙ্গির পাশে গেঁথে রাখছিলাম, মানে প্যাচ দিয়ে রাখছিলাম। আমাকে যখন দিয়ে গেছে, আমার সকালবেলা দেখা যাচ্ছে যে পোলাপান যখন খেলাধুলা করতে যায়, তো আমি আলটিমেট ওদের সাথে খেলাধুলা করতে গেছি। খেলাধুলা দাড়ি বান্ধা খেলতেছি, খেলতে খেলতে হঠাৎ করে লুঙ্গিটা যখন লুজ হয়ে গেছে, তখন লুঙ্গিটা খুলে আমি আবার প্যাচ দিয়ে খেলা শুরু করছি। বাট এই যে গাছটা যে পড়ে গেছে, এই জিনিসটা আমার আর স্মরণ নেই। এই গাছটা কি যখন আপনি মানে হুশ হয়েছে, মানে আপনাকে ওই ছাদে পাওয়া গেছে, তখন কি আপনি দেখেছিলেন? হ্যাঁ, আমি যখন সকালে ঘুম থেকে উঠছি, মানে আসার পরে আবার তো শেষ রাতে ঘুমের থেকে ওঠার পরে দেখি যে গাছটা আছে, আমি আবার রেখে দিছি যে পরে আম্মাকে এটা দেখো। কি ধরনের গাছ ছিল বা কিছু? এটা একটা শিকড়, গাছের একটা শিকড়, থোকা ধরে একটা শিকড়। মানে এই গাছটা কাউকে আর দেখাতে পারেননি? না, কাউকে আমি এটা জিনিসটা দেখাইতে পারি। ওকে, যাই হোক, ফাইনালি আপনি ওই ঘটনা থেকে রিলিফ পেয়েছেন, এটাই হচ্ছে বড় কথা। তো এরপরে তো আরো অনেক ঘটনা ঘটেছে, ওই ঘটনাগুলোর দিকে চাই। এরপরে আমাদের গ্রামের দুটো লোক ফাঁসি নিয়ে মারা যায়। একজন মহিলা, যে মহিলা সে আগেই মারা গেছে, তার কিছুদিন পরে একটা লোক ফাঁসি নিয়ে মারা যায় আমাদের বাড়ির কাছাকাছি একটা কবরস্থানের গাছের উপরে। কবরস্থানে যে গাছ হয় বিভিন্ন গাছের উপরে, সেটা হচ্ছে শিমুল গাছ ছিল আর কি। শিমুল গাছ ছিল, আর হলো জিকর গাছ ছিল, যে জিকর গাছে বিভিন্ন ডালপালা বের হতো, ওই ডালে সে ফাঁসি নিয়ে মারা যায়। যখন সে মহিলাটা কোথায় মারা যায়? মহিলাটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, বেশি কাছে। আর ওই আমি জানতে চাচ্ছি, মহিলাটা কি মানে ফাঁসি দিয়ে মারা যায় এবং কোথায় মারা যায়? বাসাতেই নাকি? না, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা বাগান। আচ্ছা, ছোট বাগানে, মানে ওই মহিলা বাড়ি আবার বাগান থেকে আরো বেশ কিছু দূরে, মানে ওই বাগানটা হচ্ছে মহিলার। আচ্ছা, বাগানটা মোটামুটি ফাঁকা থাকে? হ্যাঁ, ফাঁকা থাকে, জি, ওখানে লোকজন যাতায়াত সহজে করে না। ওখানে উনি ফাঁসি দিয়ে মারা যায়। আচ্ছা, জি। তো এখন ওই লোকটা যখন মারা যায়, ওই সময় শীতের সময় ছিল। আমার ছোট মামা আর আমার হচ্ছে ছোট খালার ছেলে, খালাতো ভাই, এরা ওই শেষ রাতের দিকে ইটা ভাঙতে যায় মাঠে। আগের দিন চাষ দিছে, মই দিছে এবং পেঁয়াজ লাগাবে। পেঁয়াজের জমি ঝুরঝুরে না হলে পেঁয়াজ লাগানো যায় না।
তো ওই ইটাটা ভাঙতে হলে শেষ রাতে গেলে দেখা যাচ্ছে কাজটা একটু ইজি হয়, শরীরকে অত ওইভাবে রোদ ঘামে কম না, থাকে, রোদ ঘামে না। কম থাকে, হুম। ঘামে না। তো ওরা কাজ করতে করতে হঠাৎ করে একটু যখন আলো ভাব হয় তখন দেখে যে একটা গাছের সঙ্গে কি যেন ঝুলতেছে। অনেকে ওই জমি সমান করার জন্য কিন্তু কলা গাছও নিয়ে দেয়। হ্যাঁ, তা আমার খালাতো ভাই যখন মামারে বলে যে মামা ওই গাছের সাথে কি যেন ঝোলে, বলে যে ঝুলতেছে এটা তাহলে ওই কলা গাছকে হয়তো বাজায় রাখছে, কাজ শেষে ওইটা হয়তো ঝুলতে পারে। তখন একটু পরিষ্কার হয়েছে, তখন আমার খালাতো ভাই বলে যে মামা মনে হয় মানুষ, গিয়ে দেখে যে আসলে মানুষ ওয়াসকরণী নাম ছিল, ঝুলতেছে এই গাছের বাড়ি খাচ্ছে, বাতাস ছিল আচ্ছা আচ্ছা। গাছের বাড়ি খাচ্ছে। তো মামা যখন গায়ে হাত দেয়, গাটা তখন গরম ছিল তখন। তার মানে ফাঁসি দিয়েছে খুব বেশি বেশি টাইম টাইম হয়নি। ও ও ফাঁসি নেওয়ার আগে কিন্তু টাইম নিছে। ও ওখানে বসে কটকটি খাইছে, তারপরে ওই যে বাদাম এগুলো খাইছে, কিছু বিড়ি খাইছে। তার মানে মিনিমাম, হ্যাঁ ওখানে ওই নিচে ওখানে পাওয়া গেছিল। আমার মনে হয় ও ওখানে মিনিমাম 1-1.5 ঘন্টা লেট করছে, হয়তো চিন্তা ভাবনা করছে যে ফাঁসি দিবে কি দিবে না। তারপর কি হলো, এই লাশটার নাম তারপর সে লাশটা নামায়, লোকজন ডাক দিল, সঙ্গে সঙ্গে লোকজন আসলো, লাশটা নামায়। লাশটা আর গোরস্থানে মাটি দিতে দিবে না, কারণ বলছে ও ফাঁসি নিয়ে মারা গেছে, ওকে আমরা আর আমাদের গোরস্থানে মাটি দিতে দেবো না, ও অন্য কোথাও দিবে। তো জানাজাটা পড়াইলো, জানাজাটা পড়াই দিল। তো ওদেরই ওই যেখানে ফাঁসি নিচ্ছে ওইখান থেকে প্রায় 30 গজ দূরে ওদের একটা জমি ছিল, ওই জমিতে এক কর্নারে ওকে দাফন করা হলো। এরপরে গ্রামের অনেকে যে 2টা লোক ফাঁসি নিল, মানে অনেকেই চলাফেরা করতে কেমন যেন বোধ করে, ওই যে অস্করণী আসতেছে, আসি ডাকে যে আমার একটু পানি দাও, আমার গলাটা শুকায় যাচ্ছে। অনেকে এরকম নাকি দেখছে, মানে শুনছে। হ্যাঁ, ওই এরকম একজন আরেকজনের কাছে গল্প করছে, এরকম পুরো গ্রাম একটা ছড়াই গেছে, মানে একটা আতঙ্ক ছড়াই গেছে সবার মধ্যে। যে এখন এই জিনিসগুলো একটু খুব দ্রুতই ছড়ায় যায়। দ্রুত ছড়ায় যায়। ওকে। তো এখন ওই দেখে অনেকে রাত্রে আর বের হয় না। এখন আমি যখন বাড়িতে থাকি, দেখা যাচ্ছে গ্রামের বাড়ি, সন্ধ্যার আগে পড়তে বসে, তাই সন্ধ্যা 7টা-8টার মধ্যে কিন্তু পড়া ক্লিয়ার, আর বাতি জ্বালায় কেউ আর অত রাত পড়তে পারবে না। তো আমি একটা জায়গায় যেতাম, সন্ধ্যার পরে যখন ঘুমায় যেত তখনই আমি বের হইতাম। আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার বিভিন্ন বাগান, মাঠ, গাছপালা পাড়ি দিয়ে তারপরে আমাকে যেতে হয়। ওকে, তারপর ওইখান থেকে নিয়মিত আসা যাওয়া করতাম। হঠাৎ একদিন আসতেছি, কিন্তু ওই দিন খুব অন্ধকার, আসলে দেখাও কষ্ট, এত অন্ধকারে আমি রাস্তাঘাট। অমাবস্যা বা ওই দিন তো অমাবস্যা ছিল, আসলে ওই দিন অমাবস্যা, আচ্ছা। বাট আমি কিন্তু আমি এই জন্য জানি না। বললাম যে সাধারণত অমাবস্যার মধ্যে এই ধরনের গাঢ় অন্ধকার দেখা যায়। জি, ওই যে আমি বুঝতেও পারিনি আজকে অমাবস্যা। যখন আমি মেইন রাস্তা থেকে নামবো, একটু রাস্তার আমাদের যে চিকন রাস্তাটা ওটা নিচু, তখন গায়ের মধ্যে কেমন যেন একটা ঝাঁকি দিয়ে উঠে, আমি আসলে কিভাবে যাবো। আমার চিন্তা যে আমার যাইতেই হবে, আমার বাড়িতে যাইতেই হবে, নইলে আমি যাবো কোথায়। এখন কতদূর যাওয়ার পরে আমাদের যে একটা ঈদগাহ মাঠ আছে, তার 2 পাশে 2টা বট গাছ আছে। এই একটা গাছের উপরে দেখলাম বিশাল একটা কি যেন দেখা যাচ্ছে, ছায়ার মতো, মানে অবয়ব দেখা যাচ্ছে যে মানুষের মতো, মানুষের মতো ছায়া, বোঝা যায় যে কিছু আচ্ছা আচ্ছা, কিছু একটা বোঝা যায়। কারণ অন্ধকার, তত অন্ধকারে তো ওইভাবে বোঝা দেওয়া যাবে না আর কি। আমি দেখে মনে হলো যে আমার আজকে এখানেই মনে হয় শেষ। তারপর মনের মধ্যে সাহস নিয়ে আমি একটু ঘুরে, যাতে সেফ জোনে আমি চলতে পারি, এইভাবে একটা এরিয়া নিয়ে আমি মনে করলাম যে ওই দিক দিয়ে গেলে হয়তো আমি একটু বাঁচতে পারবো, বা হয়তো বা আমি সেফ থাকবো। আমি ঘুরে যখন ঈদগাহ মাঠে সোজা আসলাম, তখন আমি পিছন থেকে বললো যে আজকের মতো তুই বেঁচে গেলি। যখন এই কথা বললো, আমার দুনিয়া আর আমার মধ্যে নেই, এরকম আমি মনে হয় একটা শূন্যের উপর কোথায় যেন আছে, আমার চতুর্পাশ থেকে একবারে কিছু ভারী হয়ে আসছে, পা আর চলে না, এরকম অবস্থা। তো আমি যখন বাড়ির কাছাকাছি গেলাম, কারণ পিছনে একটা ভয়, আমি যখন ভয়টা পেয়ে গেছি, আসলে আমার মনের মধ্যে ভয় কাজ করতেছে অলরেডি, তখন যে যে মহিলা ফাঁসি নিয়েছিল ওই জায়গাটা যখন আসলাম, তখন আমার মানে আরো আমার মধ্যে, মানে কি ওই জায়গাটা পার হয়েই বাড়িতে যেতে হয়? জি, ওই জায়গা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। ওই জায়গা ছাড়া যে রাস্তা পাই সেটা হচ্ছে ওই যে ওই লোকটা যে ফাঁসি নিয়েছিল ওই দিক দিয়ে ঘুরে। এখন মানে দুইটাই রাস্তা, দুই রাস্তাতেই দুইজন ফাঁসি দিয়েছে। জি, ওকে, সো আপনি এখন ওই যেই মহিলাটা যেই বাগানে ফাঁসি দিয়েছিল ওই রাস্তার এখানে চলে আসছে। ওকে, আমি চিন্তা করলাম আমি একটা কাজ করি, এখান থেকে আমি চোখটা বন্ধ করে একটা দৌড় দিব, তাহলে হয়তো ওটা আমি ভয়টা, কারণ চোখ বন্ধ থাকলে কিন্তু একটু ভয়টা মনে হয় একটু কম এরকম থাকে মনের মধ্যে। আমি যখন চোখটা বন্ধ করে দৌড় দিছি, আমি সোজা না গিয়ে
আমি ডান পাশে, বাম পাশে হচ্ছে বাগানটা, ডান পাশে ধান ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে গেছি। তো আমি যখন ধান খেতে পড়ে গেলাম, পরে আমি তো উঠে দৌড় দিছি, দৌড় দিয়ে একটা গাছের কাছে গিয়ে দাঁড়াইছি। আমি ভাবছি যে আমার মনে হয় বাড়িতে চলে আসি, বাড়িতে আম গাছ আছে, আম গাছ ওই আছে। গাছের হ্যাঁ, গাছটা দেখা রিল্যাক্স যাচ্ছে একটু রিল্যাক্স, তখন মনের মধ্যে ভালো লাগে। তখন মনে হচ্ছে কে যেন আমার গায়ে হাত বুলাচ্ছে। আচ্ছা, মানুষের হাতের মতো। মানুষের হাতের মতো, মানে উপরে লোমের উপর দিয়ে মনে হচ্ছে হাতটা বয়ে যাচ্ছে এরকম। তো এখন আমি খেয়াল করলাম, যে খেয়াল করে দেখি যে আসলে তো এটা কোন গাছ, এটা কোথায়। দেখি যে ওই মহিলা যে গাছে ফাঁসি নিয়েছিল, আমি ঠিক ওই গাছের নিচে দাঁড়ায় আছি। ও মাই গড, মানে ঠিক ওই গাছের নিচে? ঠিক ওই গাছটার নিচে। ও মাই গড। ওই গাছটা ছিল হচ্ছে ওই যে রাস্তার ধারে যে গাছগুলা লাগানি, ইয়ে গাছগুলো, আচ্ছা, ছোট ছোট পাতা। তো করই গাছ বা এই ধরনের কিছু? ওই গাছের মতো একটা Okay, পাতা। যেটা হোয়াট এভার, যেটাই হোক। তারপরে কি করব, কোথায় যাব, মানে আমার আর তখন ওইভাবে আপনার গায়ের মধ্যে হাত বুলানোর এটা আছেই। হ্যাঁ, মনে হচ্ছে যে কে যেন আমাকে এরকম করে একবারে দুই পাশ দিয়ে ধরে, মানে দুই হাতে হাত বুলাচ্ছে। Oh my God, মানে তারপর? তখন আসলে আমার গায়ের লোম এখনো, মানে Seriously, আমার নিজেরই অবস্থা। এখন আমার আর কোনো কিছু কাজ করতেছে, মনে হচ্ছে মাথাগুলো ভারী হয়ে গেছে, মানে মাথাটা ভারী হয়ে গেছে, আমি এখন পড়ে যাবো। কিন্তু একটা তো সেন্স আছে যে আমার বাড়ি যেতে হবে, হ্যাঁ। এমন না যে আমি এনে অজ্ঞান হয়ে গেছি, কিন্তু আমার পুরো শরীর একবারে জ্যাম হয়ে, আমি আর নড়াচড়ার কোনো মানে খুঁজে পাচ্ছি না। কিভাবে পাটা ফেলবো, কিভাবে আমি সামনের দিকে আগা। তো আমি ওইখান থেকে খুব দ্রুত বাড়িতে চলে আসি। বেশি দূর না, আমাদের ওইখান থেকে 20-30 গজ হয়। চলে আসি, আসার পরে আমার আর কিছু মনে নেই, মানে আমি বাড়িতে আসার পরে আমি সেন্স নেই। আর কয়েকটা দিন ধরে আমি অসুস্থ। মাই গড, মানে একবার চিন্তা করে দেখেন, এমন অন্ধকারের মধ্যে আপনি মানে ভয় থেকে বাঁচার জন্য আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে ফাঁসি দিয়ে দাঁড়িয়েছে এবং আপনার গায়ে কেউ হাত বুলাচ্ছে। ম্যান, মানে আমার তো মানে সিরিয়াসলি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এই দৃশ্যটা চিন্তা করলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ও মাই গড। ওকে, আমরা পরের ঘটনায় যাই। পরের ঘটনা, আমার তো কয়েকদিন অসুস্থ। তো আমার পাশের বাড়ি এক খালু অসুস্থ, তো বৃদ্ধ মানুষ মারা যাবে এরকম অবস্থা, বাড়িতে লোকজন হুড়াহুড়ি, কান্নাকাটি। আমার মা বললো যে বারান্দায় বিছানা করে দিছি, তখন দিনের বেলা দুপুর টাইম, বারান্দায় বিছানা করে দিছি। বিছানা করে দেওয়ার পরে বললো যে বাবা তুমি এখানে একটু রেস্ট নাও, তোমার গায়ে তো প্রচুর জ্বর, বাতাস লাগবে না, ভালো লাগবে। আমি একটু পাশের বাড়িতে আসি, মুরব্বী মানুষ হয়তো কখন মারা যায় একটু দেখে আসি, লোকজন আসছে। মা ওখানে গেছে, আমি শুয়ে আছি। আমাদের উঠানের পরেই হচ্ছে বিশাল একটা বাঁশের ঝাড়, পুরানা, অনেক পুরানা বাঁশের ঝাড়। আর বাঁশের ঝাড়ের পাশে হচ্ছে একটা পুকুর, আমার নানার পুকুর। ওই বাঁশের ঝাড়টাও মানে পুরো এরিয়াটাই আমার নানার। তো শুয়ে আছি, হঠাৎ করে মনে হলো জঙ্গল থেকে বিশাল একটা বাক্স, লোহার বাক্স, যে চারপানি একটা বাক্স থাকে, বাক্স সিন্দুক বলি আমরা যে, ওই রকম বাক্স, ব্যাগের বাঁশ ভেঙে ছুটে সেরকম শব্দ। এখন আসলো, এসে ওই বাক্সের মুখটা খুলে, একাই খুলে দেখা যাচ্ছে যে আবার বন্ধ হচ্ছে, খুলতেছে, মানে একটা কি যে আমাকে ডাকতেছে এরকম একটা বোঝা যাচ্ছে যে তুই এখানে আয়। এই দেখে আমি অসুস্থ, আমি তো এমনি অসুস্থ, আমি কিভাবে কি করবো, আমি জোরে চিৎকার করে আম্মারে ডাকি। আম্মা ওইদিকে আসতেছে, ও বাক্সটা হঠাৎ মানে পাশে পুকুরের মধ্যে ঠাস করে নেমে যাওয়ার পরে পানিতে যখন একটা কোনো কিছু বড় কিছু পড়ে, পানিতে কিন্তু ঢেউ খেলে। তো পানিতে যখন ঢেউ খেলতেছে, আম্মা এসে কি হয়েছে, দেখো তো পুকুরের মধ্যে কি যেন নামছে, আমাকে ডাকতেছে। মা গিয়ে দেখে যে পুকুরের মধ্যে পানি, জোর জোরে পানি নড়াচড়া করতেছে। আসলে আসলে একটা বড় কিছু পড়লেই এমন পরিমাণ ঢেউ হতে পারে যেটার ডিউরেশনটা অনেকক্ষণ থাকে। জি জি। ওকে। তো এই থেকে আমার যে অবস্থা, মানে আমার এমনিতে তো অসুস্থ, আমি কয়টা দিন ধরে এমনিতে, মানে ওই বিয়েতে আরো অসুস্থ, এই ছিল আমার ওই। মানে আপনার মোটামুটি ছোটবেলায় যেই ধরনের ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করেছেন, এই ঘটনাগুলো। ওকে, এইখানে আমি ছোট্ট একটা পয়েন্ট শেয়ার করতে চাই। আমি এই ঘটনাটার ক্ষেত্রে আমার প্রথমে যখন ঘটনাটা শুনছিলাম, আপনার মনে হচ্ছে যে এই বাক্সটা আপনি দেখতে পেয়েছেন, আপনি বলেছিলেন যে ইন দ্য মিড টাইম আপনি অনেক অসুস্থ ছিলেন, জ্বরের মধ্যে ছিলেন। জ্বরের টেম্পারেচার যখন বেড়ে যায় তখন কিন্তু মানুষ একটু ইলিউশনে চলে যায়, একটু অনেক কিছু দেখতে শুরু করে খুব বেশি জ্বর হলে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে পরবর্তীতে আপনি যে ঢেউয়ের কথাটা বললেন, সেটা শুনে আমার মনে হলো যে আসলে তাহলে তো পুরোটা যদি আপনার ইলিউশন হতো, তাহলে তো ঢেউটা দেখার কথা, ইভেন আপনার আম্মাও দেখার কথা। সো আসলে এই তো এখানে এসে এক্সপ্লেনেশন আর দেওয়া যাচ্ছে।
আর কোনো ঘটনা যদি থেকে থাকে আমরা একটু সেই ঘটনার দিকে যেতে চাই। তো আরেকদিন আমরা গ্রামের তো ছেলে, দেখা যাচ্ছে যে গ্রামে যখন পানি হয় আষাঢ় মাস, তখন হাঁটু পানি বা হাঁটুর নিচে অনেক পানি, দেখা যায় আধা হাতে 1 বিঘত পানি উঠে যায় মাঠে ঘাটে। তখন ছোট মাছগুলা, এই যে টাকি মাছ, বিভিন্ন ছোট ছোট মাছগুলা আসে কিন্তু ওই ইয়েতে ঘোরাফেরা করে। তো আমরা সন্ধ্যা পরে আলটিমেটলি মাছ ধরতে যাইতাম। আচ্ছা, ওই সময়টা পানিটা চকচক করতো, দেখা যাচ্ছে যে আমরা এই বোতলের মধ্যে কেরোসিন ভরে কেরোসিনের মুখে ওই ইয়ে দিতাম, পাত, মানে আপনার একটা অস্থায়ী কুপি বানাতে কপি, অস্থায়ী কপি, এবং আলো যাতে বেশি হয়। তো ওইটা দিয়ে, আর এবং কাঁচি, ধান কাটার যে কাঁচি আছে, এই কাঁচি দিয়ে আর একটা ঝুড়ি টুড়ি বা ব্যাগ রাখতাম সাথে মাছ রাখার জন্য। তো আমরা আখের খেতে মাছ ধরতেছি, আখের খেতে পরিষ্কার, আখের খেতে কিন্তু ঘাস হয় না, পরিষ্কার দেখা যায়। মাছ ধরছি, কিছু মাছ ধরছি, ধরে আখের ক্ষেত পার হয়ে আমাদের একটা বিল আছে, বিলের ধার দিয়ে মারতেছি। আমার সঙ্গে আরো 3 জন ছিল। তারা আবার এই আখের ক্ষেতের থেকে, আমার বাড়িটা হচ্ছে আখের ক্ষেতের উত্তর পাশে, আর বিলটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে। এই বিল এবং বাড়ির মাঝখানে আখ ক্ষেতটা, ওরা আখ ক্ষেতের উত্তর পাশেই আছে, আমি দক্ষিণ পাশে চলে গেছি মারতে মারতে। মানে এমন অবস্থা যে আমি ওদের সঙ্গে কথা বলার টাইম পাচ্ছি না, তো কথা বলে মাছ চলে যাবে, পানি বেশি নড়াচড়া করলে মাছ কিন্তু চলে যাবে। তো আমি বুঝতে পারতেছি ওরা আমার সামনে আছে, এরকম কিছু, ওরা আমার সামনে আছে, মাছ ধরতেছে। মাছ ধরতে ধরতে হাঁটু পানি ওভার হয়ে গেছে, তখনও মাছ ধরতেছি, কিন্তু হাঁটু পানির উপরে তো মাছ ধরা অসম্ভব ব্যাপার। কিন্তু আমি কি করে মাছ ধরতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না। তো হঠাৎ করে আমি বলছি যে মিয়া, আমার যে সঙ্গে ছিল আমার মামাতো ভাই, বড় ভাই, আমি বলছি মিয়া ভাই, এখানে তো হাঁটু পানি, এখানে বেশি আর মাছ পাওয়া যাবে না, চলো আমরা ওইদিকে যাই। বললে না রে, এদিকে তো মাছ বেশি। কণ্ঠটা শুনে আমার কেমন যেন লাগলো। আমরা আখের খেতে মাছ ধরতেছি, আখের খেতে পরিষ্কার, আখের খেতে কিন্তু ঘাস হয় না, পরিষ্কার দেখা যায়। মাছ ধরছি, কিছু মাছ ধরছি, ধরে আখের ক্ষেত পার হয়ে আমাদের একটা বিল আছে, বিলের ধার দিয়ে মারতেছি। আমার সঙ্গে আরো 3 জন ছিল। তারা আবার এই আখের ক্ষেতের থেকে, আমার বাড়িটা হচ্ছে আখের ক্ষেতের উত্তর পাশে, আর বিলটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে। এই বিল এবং বাড়ির মাঝখানে আখ ক্ষেতটা, ওরা আখ ক্ষেতের উত্তর পাশেই আছে, আমি দক্ষিণ পাশে চলে গেছি মারতে মারতে। মানে এমন অবস্থা যে আমি ওদের সঙ্গে কথা বলার টাইম পাচ্ছি না, তো কথা বলে মাছ চলে যাবে, পানি বেশি নড়াচড়া করলে মাছ কিন্তু চলে যাবে। তো আমি বুঝতে পারতেছি ওরা আমার সামনে আছে, এরকম কিছু, ওরা আমার সামনে আছে, মাছ ধরতেছে। মাছ ধরতে ধরতে হাঁটু পানি ওভার হয়ে গেছে, তখনও মাছ ধরতেছি, কিন্তু হাঁটু পানির উপরে তো মাছ ধরা অসম্ভব ব্যাপার। কিন্তু আমি কি করে মাছ ধরতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না। তো হঠাৎ করে আমি বলছি যে মিয়া, আমার যে সঙ্গে ছিল আমার মামাতো ভাই, বড় ভাই, আমি বলছি মিয়া ভাই, এখানে তো হাঁটু পানি, এখানে বেশি আর মাছ পাওয়া যাবে না, চলো আমরা ওইদিকে যাই। বললে না রে, এদিকে তো মাছ বেশি। কণ্ঠটা শুনে আমার কেমন যেন লাগলো, এই কণ্ঠ তো কণ্ঠ না। আমি উঠে দাঁড়াই, ভালো করে দেখি যে দেখি আমি তো বিলির প্রায় মাঝামাঝি চলে আসছি। তো কেউ নাই আপনার, কেউ নাই, মানে আপনি মনে করছিলেন যে এতক্ষণ সবাই আছে, সবাই আছে, কিন্তু কেউ নাই। এখন ওখানে কিন্তু আমার ছোট ভাই আমার সঙ্গে মাছ ধরতে গেছে, আমি, মামাতো ভাই। তখন আমার মনে হলো এখানে এই অবস্থায় আমি কোথায় আসছি। আমি চিৎকার করে মিয়া ভাই বলে ডাকছি, ওরা দৌড়ে আমার কাছে আসছে। আসার পরে বলে কি হয়েছে রে, আমি বললাম যে আমি তো বলতেছি যে এখানে মাছ নাই, চলো উপরে যাইতে। তোমার কণ্ঠ শুনলাম মিয়া ভাই, তোমার কণ্ঠ শুনলাম। তোরে আমরা তো বাড়ি চলে যাচ্ছি, তোরে না পেয়ে আমরা ভাবছি যে তুই বাড়ি চলে গেছিস। আচ্ছা, ফাইনালি ওনারা আসলে আপনার চিৎকার শুনে আমার কাছে। তো ওই ঘটনার পরে কয়েকদিন আর মাছ টাছ মারতে যায়নি। আর এরপরে আর কখনো মাছ মনে হয় মারতে যাওয়া হয়নি আপনার? এরপরে আর রাত্রে কখনোই মাছ মারা হয়নি। ডেফিনেটলি এমন একটা ভয় পেলে তো এটা না করাই স্বাভাবিক। ওকে, আর কোন ধরনের কোনো এক্সপেরিয়েন্স বলতে কয়েকদিন আগে, এই 5-7 দিন হবে। আচ্ছা আচ্ছা, আমি ফ্যাক্টরিতে গিয়েছি, একটা ফ্যাক্টরিতে গিয়েছি, দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে লেট হবে, বলছে যে আমাদের 2 ঘন্টা লেট হবে ইন্সপেকশনটা কমপ্লিট করতে। আচ্ছা আচ্ছা, আপনি একটু রেস্ট নেন, 2 ঘন্টা রেস্ট নিলে আপনার হয়তো শরীরটাও ভালো লাগে। তো ওখানে যেখানে ইন্সপেকশন রুম, ওই টেবিলের উপরে ওরা কিছু কাপড় চোপড়ে, যে ঝুট টুট বলে নিট ফ্যাক্টরিতে যেগুলো থাকে আর কি, কাপড় এনে দিল, বলে যে এটার উপরে আপনি রিল্যাক্স করেন, 2 ঘন্টার মধ্যে আমরা কোর্স গুলো কমপ্লিট করতেছি, তারপরে ইন্সপেকশন শুরু করবো। আমি শুয়ে আছি, আমার পাশে আরো লোকজন ছিল, লোকজন বলতে আমাদেরই লোকজন ছিল। আমি বললাম যে আপনারা একটু এখানে থাকেন, এই রুমের বাইরে যায় না। তো ওরা হয়তো ঘন্টা খানেক পরে হবে যে ওরা বের হয়ে গেছে, উপরে গেছে ফ্লোরে।
এখন আমার আবার একটা প্রবলেম ছিল, সেটা হলো বোবায় ধরা। আমি যদি একা শুই, একা আমি কখনোই ঘুমাই না, কোথাও না, একা ঘুমাইলে আমার বোবায় ধরে। ছোটবেলার থেকে আমার এই বোবায় ধরাটা এবং ধরবেই একা শুয়ে? ধরবেই। আচ্ছা আর চিত হয়ে শুইলে লোকজন থাকলেও আমার এটা ভর করে। আচ্ছা, তারপরে এখন এখানে শুয়ে আছি, এখন ওরা যখন বেড়ে গেছে, এখন ওরা আমার মনে হচ্ছে সিঁড়ি টিড়ি ভেঙে সবকিছু ভেঙে চুরে কে যেন আমার উপরে এসে ভর করছে। এর আগে একটু ছোট্ট কাহিনী ছিল, যেটা ওই ফ্যাক্টরিতে গত রোজার মধ্যে একটা ছেলে লিফট হচ্ছে নিচতলায়, বাট সাততলা লিফটের ডোরটা একটু ওপেন ছিল, হয়তো বা প্রবলেম ছিল। ওই ছেলেটা মনে করছে লিফট তো সাততলায়, ও লিফট মনে করে মানে জাস্ট দরজাটা একটু খুলেই পা বাড়াইছে, একেবারে সাততলা থেকে বলে ওর নিচতলায় এসে মারছে। ওই দিনও আমরা ফ্যাক্টরিতে। আচ্ছা আচ্ছা, এবং পরে কি সাথে পরে মারা যায়? ওরে লিফট থেকে উঠাইতেই দেখে যে মারা গেছে। আচ্ছা, নর্মালি হাসপাতালে নেয়ার ওই ঘটনাটাও মাঝে মাঝে মনে পড়ে ফ্যাক্টরিতে গেলে। এই জন্য হয়তো মনে হয় বোবার ইয়েটা আমার মনে আরো বেশি মনে হচ্ছে, লিফট সিঁড়ি টিড়ি ভেঙে টেঙে আমার উপরে এসে মনে হচ্ছে যে ওখান থেকেই কিছু একটা আপনার উপরে এসে পড়ছে। এরকম যখন এসে পড়লো তখন তো আমি আর নড়াচড়া করতে পারি, মানে বোবাই যখন ধরে তখন আমি কোনো ক্রমে চেষ্টা করে আমি নড়াচড়া করতে পারি না। যদি কেউ আমাকে টাচ করে তখন আমি নর্মালি হয়ে যায়, বাট তাছাড়া আমি আর কিছু করতে পারি না। এবং এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, হয়তো বা ভবিষ্যতে হবে কিনা। মানে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত এই জিনিসটা আপনার সাথে আছে এবং হচ্ছে। একটা আপনি বললেন না, মানে চিত হয়ে যখন শোন, আপনি কেউ পাশে থাকলেও বোবায় ধরে। বোবায় ধরার কিন্তু একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। মানুষের নার্ভ গুলা যখন মানুষের একটা পজিশনে যদি চলে আসে, সো মানুষের বডি একটু অনেকটা প্যারালাইজড এর মতো হয়ে যায়। আমরা বলতে পারি অস্থায়ী প্যারালাইজড বোবায় ধরাটা পুরো বডি। সো ওই ঘটনাটার একটা আছে। কিন্তু আপনি যেভাবে বলেছেন যে আপনি একা ঘুমালে আপনাকে ধরবেই, সো এই জিনিসটা একটু কোয়াইট অ্যাবনর্মাল। মানে আপনি বলেছেন যে একা ঘুমালে ধরে। একটা পয়েন্ট এখান থেকে আমরা পয়েন্ট আউট করতে পারি, যেটা হচ্ছে যে আপনি যখন একা না ঘুমিয়ে আপনার পাশে যখন কেউ থাকে, দেখা গেছে পাশাপাশি ঘুমালে কোনো না কোনো ভাবে শরীরের সাথে শরীরের টাচ হয়, কখনো হাত লাগে। তো দেখা যায় বোবায় ধরার বিষয়গুলো হয় কি, হয়তো আপনাকে ধরেছে কিন্তু পাশের কারো একটু টাচ লাগার ফলে আপনাকে এটা আবার রিল্যাক্স হয়ে গেছে পুরো বডি, সেই জন্য হয়তো আপনি বুঝতে পারেন না, সেটাও হতে পারে। তো যাই হোক, আমরা দোয়া করি যেন আপনি এই বিষয়টা থেকে বের হয়ে আসেন। আর আমি একটা প্রশ্ন একটু আপনার কাছে করবো, যেহেতু আপনি গার্মেন্টস সেক্টরটাতে আছেন, আমরা অনেক সময় অনেক ঘটনা পেয়েছি গার্মেন্টস গুলাতে বিভিন্ন ধরনের রিউমারের ঘটনা ছড়ায় যায়। কিছুদিন আগেও মনে হয় আমরা প্রথম আলোতে একটা খবর, যেটা হচ্ছে গ্রুপ, ওকে, ওই ফ্যাক্টরিতে আমার কাজ এবং আমার ঘটনাটা ওই ফ্যাক্টরিতেই হয়েছে। আচ্ছা আচ্ছা, ও কোইন্সিডেন্টলি আপনি ওইখান থেকে ওই ফ্যাক্টরিতে আমার কাজ। কিছুদিন আগে একটা নিউজ পড়েছিলাম প্রথম আলোতে, যেটা মানে কোনো একজন বাথরুমে গেছে, চুল হয়ে গেছে, মানে চুল এসে পড়ে, চুল পরে থাকে, কোমরের মধ্যে চুল থাকে, এরকম অবস্থা। আচ্ছা, এটা আপনাদের ফ্যাক্টরিতে ছিল? আমরা যে ফ্যাক্টরিতে কাজ করাই আর কি, আমরা বুঝতে পেরেছি। মানে আপনারা যেখানে কাজ করছেন, ও দ্যাট মিন্স আমি মানে একদম কোইন্সিডেন্টলি কারেক্ট জায়গায় প্রশ্নটা করে ফেলেছি। আসলে ঘটনা কি ছিল? মানে ঘটনাটা ছিল হচ্ছে রিউমার। এটা অনেকেই বলে যে আসলে এটা এখানে ডোবা ছিল, আগে ভয়া ছিল, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে আর কি। আসলে এটা ওরা একটা জিনিস ফাইন্ড আউট করছে, যেটা হচ্ছে কিছু শ্রমিক এটাকে একটা ভয় দেখানোর জন্য একটা সিচুয়েশন তারা তৈরি করছে। মানে এটা ফ্যাক্টরির লোক বল। আচ্ছা আচ্ছা, এখন ফ্যাক্টরির লোক হয়তো বা সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারে, যাতে ওয়ার্কাররা কাজ করে, কিন্তু ভয় আসলে ওরা পাচ্ছে। কিছুদিন আগে যে ঘটনাটা, আমি যখন ছিলাম, আমি পাশের একটা ফ্যাক্টরিতে ছিলাম রাত্রে, কি হয়েছে আজকে ওই ফ্যাক্টরিতে আজকে তো একজনের পিছনে চুল ধরে বাথরুমতে টানিয়ে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরকম অবস্থা। ওকে, আসলে না এই ঘটনাগুলো খুব কমপ্লিকেটেড একটা বিষয়। সো আমরা এখানে এইটা নিয়ে বেশি কথাও বলতে চাই না, কারণ আসলে মানে মালিক পক্ষের এক পয়েন্ট অফ ভিউ থাকবে, বা যারা কাজ করছে তাদের পয়েন্ট অফ ভিউ থাকবে, এবং দুজনের পয়েন্ট অফ ভিউ শুনলে আপনার কাছে দুজনেরটাই মনে হবে না যথেষ্ট সঠিক কথাই তারা বলছে। সো আসলে আমরা এই কমপ্লিকেশন আর ঢুকতে চাই, কিন্তু আমরা অনেক এই ধরনের ঘটনা পাই যে ফ্যাক্টরিতে ধরনের ঘটনা ঘটছে। তবে হ্যাঁ, এটা ঠিক, এই ঘটনাগুলো আসলে যখন ছড়ায় ভাইরাসের মতো ছড়িয়ে যায়। আসলে এটা কতটুকু সত্যি কি সত্যি না, এটা আসলে যাচাই করার কোনো ওয়ে থাকে না। জি, কোনাবাড়িতে একটা ফ্যাক্টরি, কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি এরিয়াতে,
সবচেয়ে নাম করা ফ্যাক্টরি ছিল, কিছুদিন আগে ফ্যাক্টরিটা, যাই হোক, আমরা নামটা না হয় না বলি। এই ফ্যাক্টরিতে নাকি বাথরুমে গেলে লোক নাই হয়ে যেত, অসুস্থ হয়ে যেত বা ভ্যানিশ হয়ে গেছে, লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এই নিয়ে তো মানে খুব তোলপাড় শুরু হয়ে গেছিল। মানে আমরাও ভয়ে ওই এলাকায় যেতে চাইতাম না, যে সিরিয়াসলি মানে আপনারাও ভয় পেয়ে যেতেন? ভয় তো স্বাভাবিক ব্যাপার আসলে। ওকে, যাই হোক, মানে আমরা নিজেরা ডরও যদিও আমরা কয়েকটা ফ্যাক্টরিতে ধারণ করেছি, কিন্তু আমরা কিন্তু আসলে আদৌ আমরা 100% ভাবে আমরা বলতে পারি না জিনিসটা এক্সিস্ট করে। আমরা শুধু মানুষের মুখেই শুনেছি। মুখে শুনতে হ্যাঁ, সো এটা কতটুকু সত্য এটা আমাদের পক্ষে ইনভেস্টিগেট করা বা যাচাই করে অথেন্টিকেট করা আমাদের পক্ষে পসিবল না। সো এতটুকু বলি যে এই ধরনের ঘটনাগুলো মানে বিশ্বাস করার আগে একটু যাচাই বাছাই করার চেষ্টা করা দরকার, আদৌ কি ঘটছে কিনা, কারণ এগুলা রিউমার ঘটারও সম্ভাবনা অনেক আছে, আবার হয়তো বা ঘটতেও পারে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো এই মুহূর্তে যিনি আমাদের সাথে আছে অর্থাৎ আমাদের অতিথি, আমরা তার কাছে যাব, তার পরিচয়টা জানবো, সেই সাথে তার এক্সপেরিয়েন্স তো অবশ্যই জানবো। সো আমরা এবার সেই ঘটনার দিকে চলে যেতে চাই। আসলে আমরা সবাই অপেক্ষা করছি ঘটনা শুনে। আমি যতটুকু জানি আপনার কয়েকটা এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, সো আমি প্রথমে স্টার্ট করতে চাই আপনার খুব ঢাকা শহরের খুব যে আমাদের হাই সোসাইটি বলতে আমরা যেটা বুঝি, যেই এলাকাগুলাকে বুঝি, সেই কোনো একটা এলাকায় আপনি জব করেন, কোন একটা রেস্টুরেন্টে, ওখানে কিছু একটা ঘটনা আছে আমি যতটুকু জানি। সো এটা কোন এলাকায় প্রথমে সেটা জানতে চাই, এবং তার আগে আপনার নামটা। আমার নাম মোহাম্মদ শওকত হোসেন, বনানীর কোন একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে জব করতেছি, রেস্টুরেন্ট কর্মকর্তা। আচ্ছা আচ্ছা। তো আমার রেস্টুরেন্টের একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হলো 2014 সালের, আমি 2014 সালের জানুয়ারি 10 তারিখে আমার ওই রেস্টুরেন্টে আমি জয়েন করি। জয়েন করার পরবর্তীতে আমার ভাঙ্গা মাসে সিট খালি না থাকায় তো আমাকে মালিকের সাথে কথাবার্তা বলা হয়, এবং আমার ম্যানেজার বলে তাহলে তুমি ইয়া করো, আমাদের যে সিকিউরিটি আছে তুমি তাদের সাথে থাকো। তো তাদের সাথে আমার থাকার ব্যবস্থা করে দিল। তো একদিন ডিউটি শেষে সবাই যখন চলে গেছে, তখন আমি, আমার সিকিউরিটি, আরো একজন বড় ভাই আসলো, তো আমরা তিনজনই ছিলাম রেস্টুরেন্টে। তো একবার গেস্ট না থাকার কারণে তো আমাকে বললো যে তুমি একটা কাজ করো, আমার সিকিউরিটি যে ভাই আছে সে বললো যে তুমি ভিতরের একটা রুম আছে, তুমি ওইখানে যাই ঘুমাও, আমি তোমার কম্বল দিয়ে দিতেছি। তো তিনি আমাকে কম্বল দিয়ে যাওয়ার পর আমি ওখানে বেশ সুন্দরভাবে ঘুমাই পড়ছি। রাত তখন 3টা 3:30 প্লাস এরকম হবে। তো আমি অদ্ভুত একটা সাউন্ড, মানে যেমন একসাথে 2-3টা ছেলে মেয়ে যদি থাকে যেরকম চিল্লাচিল্লি করে যেরকম সাউন্ড হয় ওইরকম, ওই সাউন্ড আমার কানে আসার পর আমার ঘুমটা ভেঙে গেছে। আমার মোবাইলের লাইটটা জ্বালিয়ে দেখলাম না আসলে তেমন কোনো কিছু নাই। তো যে সিকিউরিটি ভাই আছেন, তো উনি দেখলাম মশাই টশাই সুন্দরভাবে টাঙ্গিয়ে বিছনা টিছনা করে তো উনি ঘুমাই রয়েছে। তো তাকে ডাকতে বললাম, ভাই কি অবস্থা, আপনি ঘুমাই রয়েছেন, এখন তো গেস্ট রয়েছে, আপনি ঘুমাই রয়েছেন কেন? তো ভাই বললো যে তুমি আমার সাথে ঘুমাও। আমার তারপরে তার আগে তুমি আমাকে বলছিলেন যে তুমি কইছিলে, আমি কই আপনি না বললেন আমাকে ওই রুমে ঘুমাইতে। তো তুমি বললো ঠিক আছে তুমি আমার সাথে ঘুমাও। পরে আমি বললাম গেস্ট আছে, আপনি ঘুমাই রয়েছেন, কয় সমস্যা নেই তুমি ঘুমাও। পরে আমি বললাম সমস্যা নেই, এটা কি অন্য ধরনের কথা বললেন, এখনো গেস্ট আছে, কয় তুমি বেশি কথা বলো না, তুমি আমার সাথে ঘুমাও। যাই হোক আমি ওই ভাইয়ের সাথে ঘুমাইলাম। আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনি কি গিয়েছিলেন ওই কারা বসে আছে দেখার জন্য? ওই হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম, তো আমি কাউকে দেখতে পাইনি, মানে পুরো ফাঁকা? হ্যাঁ, আর সমস্ত ফাঁকা, সবকিছু ফাঁকা, কেউ ছিল না ওখানে। এই আওয়াজ করতে তারপর তো সে ভাইকে বললাম, তো ভাই বলতেছে আচ্ছা ঘুমাও তুমি। পরে সকালবেলা বললাম ভাই এই কাহিনী হচ্ছে যে আপনি বললেন এই সেই। সিকিউরিটি ভাই বললো যে মূলত বলতে কি আমাদের এই রেস্টুরেন্টটা অদ্ভুত রকমের অনেক কিছুই হয়, অনেকে অনেক সময় ভয় পায়, এই জন্য এই রেস্টুরেন্টের ভিতরে কেউ থাকেও না তিনজন ছাড়া। তো আমার যে এক ভাই ছিল বর্তমানে তিনি ম্যানেজার, তো তাকে বললাম ভাই এই সব কাহিনী হচ্ছে আমার সাথে। তো উনি বলে আমাকে সাহস দিল আর কি যে ধর বেটা এইসব কি গছ। তো মানুষ হলাম সবচেয়ে বড় খারাপ মানুষ, মানুষের উপর কোনো কিছু খারাপ আছে? তো মানুষ দেখে ভয় পাচ্ছে, আবার ওইসব দেখে ভয় পাওয়ার দরকার এই। সো আপনার এই রেস্টুরেন্টে মানে আগে পরে, আপনি জয়েন করার আগে পরে কোনো ধরনের কোনো ঘটনা কি ঘটেছে জানেন আপনি? আমি সঠিক সেটা জানি না, তবে আমার শোনা একটা কাহিনী আছে আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে। আমি জয়েন করার 2-3 মাস আগে একটা ছেলে ছিল আর কি। ওই ছেলেটা তো আমার মতোই, মানে সিট না থাকার কারণে ও একদিন দোতলার যে স্টোর রুম আছে ওই স্টোর রুমে গেছিল ঘুমানোর জন্য। সন্ধ্যার দিক দিয়ে ঘুমাতে গেছে, ও ঘুমাই পড়ছে আর কি। ও রেস্টুরেন্ট সব ক্লোজ হয়ে যাওয়ার পর যখন গেট টেট লাগাই দিছে,
তখন ও দোতলাতে চিৎকার কইরা নিচে নেমে পড়ছে। তো সবাই ছোটাছুটি হয়ে গেছে যে সিকিউরিটি ভাই দুইটা আসলো আর যে আরেকটা ভাই আসলো বড় ভাই। তো যাওয়ার পর দেখে যে ও গেটের সামনে পড়ে আছে। আচ্ছা, পরে আছে পরে ওকে নিয়ে ভিতরে নিয়ে আইছে যে কি অবস্থা কি হয়েছে তোর এই সেই। তো ও কোনো কথা বলে নাই, শুধু চিৎকার করতেছে এই সেই। ওর পানি টানি খাওয়াইছে আর অনেক কিছু করছে, তো ও কোনো কথাবার্তা বলে নাই। তো আসার পর ও বলছে যে ভাই কি হয়েছে এই সেই ক। তো কোনো কথাবার্তা না বলে তারপরের দিন ও চলে গেছে। আর জয়েনই করেনি? না আর জয়েনই করে নাই। ও মাই গড, মানে তাহলে তো আর কেউ জানতেও পারেনি যে না আসলে ঘটনাটা কি হয়েছে বা কি হয়েছে কিভাবে ভয় পেয়েছে। কেউ কি ভয় টয় পায় আপনার? কেউ ভয় পাওয়া বলতে কি, আমার যে সিকিউরিটি ভাই যারা আছেন দুইজন, ওদেরকে সাথে মাঝে মধ্যে অনেক রকমের ডিস্টার্ব করে ওরা, ওদেরকে স্বপ্ন দেখায় বা এই সেই বিড়ালের আকৃতি হয়ে অনেক কিছু ভাবে ভয় দেখায়। ওরা বলতেছে যে আসলে কি ভাই একটা জিনিস কি, সিকিউরিটি যে দুজন এটা কিন্তু অনেক পরহেজগার, নামাজ কালাম পড়ে। একবার সাথে কাহিনী হচ্ছে কি, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় তখন রমজান মাস ছিল আর কি। আর রমজান মাসে তো সবাই একবারে সিকিউরিটি খেয়ে তারপর ঘুমায় পড়ে, সারাদিন রেস্টুরেন্ট বন্ধ থাকে। যার সাথে আমি ছিলাম ওই সিকিউরিটি ভাই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছিল। উনি আবার কিচেনে গেছে, কিচেনে যাওয়ার পর উজু করার জন্য যে বেসিং আছে, বেসিং এ উনি উজু করতেছে। উজু করার সময় উনি একটা জিনিস ফিল করতে পারছে যে পেছন থেকে কেউ একজন মানে ডাইন সাইড থেকে ক্রস করে বাম সাইডে চলে গেছে। ঠিক আছে, তো উনি পিছন দিকে তাকায় দেখছে একটা ধূপছায়ার মতো কোনো একটা কিছু। তো ওখান দিয়ে মানে দরজা লাগানো, ঠিক আছে, আপনার দরজাটা কিভাবে ভিতর দিয়ে চলে গেছে কই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে উনি এরকম অস্পষ্ট একটা অবয়ব দেখতে পাইছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, এই ছিল তার সাথে কাহিনী। আর এমনি তো উনিও রাতের বেলা ঘুমাইলে অনেক স্বপ্ন আবি যাবি দেখি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ওখানকার আমি এইসব রেস্টুরেন্টে যে যতটুকু জানি যে মানে সিকিউরিটির যারা আছে তারা অনেক কিছু জানার কথা, কারণ ঘটনাগুলো রাতের বেলাতেই ঘটে। হ্যাঁ হ্যাঁ, সো রাতটা ওরাই পাহারা দেয়। হ্যাঁ হ্যাঁ। আপনাদের কি এই ধরনের সিকিউরিটির কাছ থেকে কোনো কিছু শুনেছেন? ওদেরকে আমি বলছিলাম যে ভাই আপনার এইসব কোনো কিছু কখনো ভয় পেয়েছেন কিনা। সত্য কথা বলতে কেউ কিছু বলতে চায় না, চাকরির ভয়ে? হ্যাঁ, চাকরির ভয়ে কেউ কিছু বলতে চায় না। তোমার যে সিকিউরিটি ভাই আছে মিলেমিশে থাকে দুজনেই। তো সিকিউরিটি ভাইরে বললাম যে ভাই আপনি কি কখনো এরকম কোনো কিছু ফিল করতে পারছেন কিনা। সিকিউরিটি ভাই বলে যে এরকম কোনো কিছু পাইনি, তবে ওই যে আমি যে এরকম সাউন্ড শুনতে পেলাম ওরকম সাউন্ড যেটা শুনেছিলেন? হ্যাঁ হ্যাঁ ওইরকম। আর আপনার প্লেট ভাঙ্গা, মানে ওনারা ভেতরে শুনতে পাচ্ছে যে প্লেট পুরো ভেঙে ফেলছে আর কি, ভেঙে যাইতেছে চেয়ার গুলা, মানে জোরে জোরে যে বাড়িটা টানা এক্সট্রা করলে যেরকম সাউন্ড হয় ওইরকম সাউন্ড হচ্ছে। ওনারা পেয়েছে। হ্যাঁ, রাতের বেলা এরকম অনেক অনেক সাউন্ড পায়। মানে এই রেস্টুরেন্টের ঘটনা কিন্তু এর আগে দরে আমরা আরো অনেক পেয়েছি, এবং কয়েকজন রেস্টুরেন্টে যারা জব করে তারাও এসেছিল, তাদের এক্সপিরিয়েন্স বর্ণনা করেছেন। এবং মানে বিষয়টা একটু খুব অদ্ভুত লাগে না, যে রেস্টুরেন্টে আপনি খেতে যাচ্ছেন, খুব হাই ফাই রেস্টুরেন্ট গুলোতে যাচ্ছেন, মানে ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট, কখনো কি গুণাক্ষরে একবারও আপনি চিন্তা করেছেন এখানেই মানে অদ্ভুত কিছু ঘটতে পারে? এটা কিন্তু কখনোই ভাবা যায় না। একটা ছোট্ট জিনিস একটা অ্যাড করতে চাই। একটা রেস্টুরেন্ট কিছুদিন আগে আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা খেতে গিয়েছিলাম, তখন রাত 10টা হবে। তো রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকা এবং মোটামুটি পরিপাটি পরিষ্কার একটা রেস্টুরেন্ট, ঢাকা শহরের খুব ওয়েল নোন একটা জায়গাতে আছে। রেস্টুরেন্টে মাত্র তখন আমরা 2জন কাস্টমার ছিলাম। রেস্টুরেন্টের মধ্যে খাবার দাবার যথেষ্ট ছিল, ফাঁকা পেয়ে একটু আমাদের কাছে অ্যাবনর্মাল লাগলো, এত ফাঁকা কেন রেস্টুরেন্টটা। তারপর আমরা ভাবলাম যে যাক ভালোই হচ্ছে, মানে আমরা আরামসে খাইলাম। তো আমরা একটু কথাবার্তা বলছি, তো ওদের এত খাবার দাবার রয়েছে। একটু পরে আমাদের খাওয়া শেষ হওয়ার পরে কয়েকজন কাস্টমার আসলো, কিন্তু ওরা বলছে রেস্টুরেন্ট ক্লোজ করে ফেলবে, এবং ইনফ্যাক্ট মালিক নিজে তাড়া দিচ্ছে। অনেক সময় মালিক না থাকলে কর্মচারীরা হয়তো তাড়াতাড়ি ক্লোজ করে ফেলতে চায়, মালিক নিজে তাড়া দিচ্ছে। বিষয়টা আমাদের কাছে একটু খটকা লেগেছে, মানে উনি এমন ভাবে চাচ্ছে যে তাড়াতাড়ি রেস্টুরেন্টটা ক্লোজ করে আমার খাবার দাবার যা নষ্ট হোক, কিন্তু রেস্টুরেন্টটা এখন থাকা যাবে না। এমন না যে গভর্নমেন্টের কোনো নিয়ম আছে এই কয়টার মধ্যে, এই ধরনের কোনো রুলস নেই। আশেপাশের রেস্টুরেন্ট কিন্তু সব খোলা এবং দেধারসে চলতেছে, কিন্তু উনি ক্লোজ করে ফেলবে। তারপরে যাই হোক আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, ওই কাস্টমারটা চলে গেল। তো তারপরে মানে যখন ওই কর্মচারী একজন নিচে নামে না, তো আমি আর আমার ফ্রেন্ড নিচে নেমে কথা বলছিলাম, এমন সময় দেখি ওই রেস্টুরেন্টে আমি চেহারা দেখে চিনেছি একজন কর্মী। আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা, আপনারা মানে এত আপনাদের খাবার দাবার ছিল, আপনারা কাস্টমারও ফিরাই দিলেন, রেস্টুরেন্ট বন্ধ করে ফেললেন, আশেপাশে সব খোলা আছে। তখন একটা বিষয়, তখন ওনারা মানে একটু ওনাদের কথায় যেটা আমি আজ করতে পারলাম, কিছু একটা অদ্ভুত আছে ওখানে, এবং ওরা নাকি প্রায় এই টাইমে
টাইমে ক্লোজ করে ফেলে, বিশেষ করে সপ্তাহের পার্টিকুলার একটা দিনে। আপনারা ওই দিনটা কি বার ছিল, শনিবার নাকি মঙ্গলবার, কি যেরকম একটা বার ছিলাম ভুলে গেছি, পার্টিকুলার দিনে ওরা এটা বন্ধ করে ফেলে। আর একটা কথা কি, মানে রেস্টুরেন্টে আপনার সবসময় কাঁচা মাছ, মাংস, রক্ত এসব বেশি থাকে আর কি। এইসব বেশি থাকে। হ্যাঁ। ওকে, সো যেগুলা দ্বারা অ্যাট্রাক্ট হয় এই ধরনের জিনিসগুলা, ওই ধরনের জিনিসগুলোর উপস্থিতি রেস্টুরেন্টে একটু বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ। এবং মিষ্টি দোকান নিয়েও আমরা অনেক সময় মিষ্টি অনেক দোকান, কথা হ্যাঁ। শুনেছি যে ওখানে মিষ্টি নেওয়ার জন্য বিভিন্ন আসে যারা আসলে মানুষ না। তো যাই হোক, এই ছিল আপনার প্রথম ঘটনা। হ্যাঁ, প্রথম ঘটনা। আর কোনো ঘটনা কি আছে আপনার? থাকলে আমরা শুনতে চাই সেটাও। হ্যাঁ, আমার আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে গিয়ে আমার এলাকায় হয়েছে। আমার এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকায় হিন্দু ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে। বিয়েতে আমরা গেছিলাম, আমি আর আমার ওই ফ্রেন্ডটা দুজন গেছিলাম মোটরসাইকেল নিয়ে। বিয়েটির শেষ রাত 12টা, 12:30 দিক দিয়ে, শীতের সময়। আমি আমার ওই ফ্রেন্ড দুজনে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে আসবো। তো কিছু দূর যাওয়ার পরে আপনার ওই যে শ্মশান আছে, হিন্দুদের যে শ্মশানটা, তো আমার এই ফ্রেন্ডরা বলতেছে এই দিকটা একটু ভালো করে কেয়ার করে চালা, ঠিক আছে? হেডলাইট ফোকাস করে তারপর ভালো সুন্দর ভাবে আস্তে আস্তে যা, সমস্যা নাই, কিন্তু জোরে তাড়াহুড়া করার দরকার নেই, কিন্তু ভালোভাবে চালা। আর ওই শ্মশানের ওই দিক থেকে শ্মশানটা ক্রস করার পর অনেক অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, তো এমনও অ্যাক্সিডেন্ট হয় যে একজন মারাও গেছে, এরকমও আছে। ওকে, মানে সেই রাস্তায় আপনি খুব কেয়ারফুল চালাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ। ও ওই শ্মশানটা ক্রস করার পর কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ আছে। তো ব্রিজের ঢাল নামার সময় আমি আমার ফ্রেন্ডটা ছিল পিছনে, আমি ছিলাম সামনে, আর আমার হেলমেট ছিল। তো আমার ফ্রেন্ডটা আমার পিছন থেকে মানে শক্ত করে আমাকে জাবড়ায় ধরে রাখছে যে আস্তে আস্তে যা দোস্ত, সমস্যা নেই, ঠিক আছে? আর শীতের মধ্যে আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, তুই এরকম করতেছিস, বয়ে থাক, চুপ করে বয়ে থাক। তো বলতেছে দোস্ত একটু ডাইনে ভাবে দেখিস। মানে জিনিসটা ওই আগে মনে হয় দেখছিল, কিন্তু আমাকে বলতেছে না। আচ্ছা। তো আমি বাম সাইড দিয়ে খুব সুন্দর ভাবে যাইতেছি, ঠিক আছে, মোটরসাইকেল নিয়ে। তো আমার ওই ফ্রেন্ডটা বললো, তখন আমার শক্ত করে ধরে বলতেছে দোস্ত একটু সাবধানে যা। তো আমি ওকে কিছু ঝাড়ি টাড়ি দিচ্ছি যে তোর সমস্যা কি, এরকম করতেছিস কেন? পরে করতেছে না দোস্ত সাবধানে যা। আমার মনে হয় জিনিসটা ওই দেখছে, এই জন্য আমাকে মানে দেখছি কিনা এটা ও জানতে চাইতেছে। তো আমি কিছু দূর যাওয়ার পর আমি খেয়াল করলাম যে আমার বাম সাইড থেকে একটা ছায়া মূর্তির মতো, ওটা আনুমানিক 6 থেকে 7 ফিট হবে। একটা ছায়ামূর্তির মতো, আপনার শুধু সাদা কাপড়, একদম ধবধবা সাদা কাপড় দিয়ে ঢাকা, মানুষের আকৃতির মতোই, কিন্তু মানুষ নাকি সঠিক আমি বলতে পারবো না, কারণ একটা মানুষ হাইস্ট গেলে আপনার 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা হয়, এর বেশি হয় না। আর ওইটা 7 ফিট প্লাস। ওকে। তো আমি ওর ফ্রেন্ডে বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই চুপ করে বসে থাক। তো আমাকে কত যাওয়ার পরে আমাকে বললো যে দোস্ত কিছু দেখছোস? মানে ওইটা কি করলেন, আপনার ক্রস করে চলে গেলেন? হ্যাঁ, ওটা আমি ক্রস করে চলে গেছি। ঠিক আছে, মানে আর ওইভাবে তাকানো নাই কোনো কিছু? না, ওইভাবে বোঝার চেষ্টা করেন। আপনার যে লুকিং গ্লাস আসলো, তো রাতের বেলা তো লুকিং গ্লাস দিয়ে তেমন একটা কিছু দেখা যায় না, পেছনে তো অন্ধকারে। হ্যাঁ, পেছনে অন্ধকারই থাকে। তো আমার ফ্রেন্ডের বললাম, ও আমার ফ্রেন্ড ছিল, ও আমাকে বলছে দোস্ত কিছু দেখছো নাকি? তো আমি বললাম না দোস্ত কিছু দেখি নাই, কারণ আমি জানি হয়তো বা ওকে বললে ওই ভয় পাইতে পারে। আমিও কিন্তু মনে মনে একটা ভয় পাইছি, কিন্তু আমি ভয়টা প্রকাশ করতেছি না। তো আমাকে দুজন যে বান্দুরা বাজার আসার পর, তো বান্দুরা বাজার থেকে না আমরা বললাম যে দোস্ত তুই কিছু দেখছোস? তো এইরকম বললি কইলো যে দোস্ত আমার এই অবস্থায় এই জিনিসটা আমি দেখছি। আমার বললো যে তুই দেখছোস কিনা? আমি কই হ্যাঁ আমি দেখেও তো, আমি তো না দেখার ভান করে আমি টাইনা পড়ছি। ওকে। এই ছিল। তো আপনারা আসলে আর ঘাটানোর চেষ্টা করেনি? না, আমরা ওটা কোনো কিছু টিয়া করি নাই, কারণ ওই জায়গাটা খারাপ, এটা আমরা অনেক আগে থেকে জানি। ঠিক আছে, আমার মনে হয় এটাই খুব ভালো একটা ডিসিশন ছিল। মানে কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিসকে না ঘাটানোটাই বুদ্ধিমানের কাজ। তো এই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এবং যারা এই মুহূর্তে ডর শুনছে, অনেকদিন ধরে জানি যে সবাই এখনো ছুটির আমেজ পুরোটাই রয়ে গেছে। ঢাকা শহর অনেক ফাঁকা, এরপরে সবাই আবার ঢাকাতে ফিরে আসবে এবং আবার সবাই সেই আগের মতো বাইরে খেতে যাবে, রেস্টুরেন্টে খেতে যাবে। কখনো একটু চোখ কান খোলা রেখে দেখেন যে কোনো রেস্টুরেন্টে আপনারা এই ধরনের কোনো কিছুর সন্ধান পান কিনা। যদি পেয়ে থাকেন অবশ্যই ডট টিমের সাথে যোগাযোগ করুন। সো চলুন আমরা পরবর্তী ঘটনার দিকে যাই। আরো একজন এই মুহূর্তে আমাদের সাথে আছে, আমাদের অতিথি আজকের, এবং তারও কিছু এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্স গুলো আমার ধারণা শুনলে অনেকেরই ভয় পাওয়ার কথা। দেখা যাক কে কতটুকু ভয় পায়। আমরা শুধু তার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে আমরা একটু পরিচয়টা জেনে নিই। আপনার নাম কি এবং কি করেন, কোথায় থাকেন?
আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। ওকে। আমি এখন ঢাকা টঙ্গী একটা প্রাইভেট সেক্টরে জব করতেছি এবং আমার হোম ডিস্ট্রিক্ট জন্মস্থান টাঙ্গাইল সদর ওইখানে, আর আমার গ্রামের বাড়ি আর একটা রংপুর পীরগাছা থানায়। আচ্ছা, আমাদের দুইটা বাড়ি আর কি। ওকে। তো আজিজ ভাই, আমরা ডট টিমের কাছে শুনেছি আপনার অনেক ঘটনা আছে। আমি একটু স্পেশালি আজকে এখানে যারা আছে এবং যারা লিসনার আছে তাদেরকে বলতে চাই, আমরা একটা পর্যায়ে আজিজ ভাইয়ের কাছে আজকে একটু অন্যরকম কিছু ঘটনা শুনবো। মানে কবিরাজি সম্পর্কে অনেকেরই অনেক ধরনের মতামত আছে না, সেই কবিরাজি গুলো নিয়ে একটা খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে আজিজ ভাইয়ের সাথে। সেগুলো আমি আগে একটু হিন্টস দিয়ে দিলাম আপনাদেরকে, সেই ঘটনাটা আমরা শেষ দিকে শুনবো আজিজ ভাইয়ের মুখেই। তবে তার আগে ওনার কিছু হরর কিছু এক্সপেরিয়েন্স রয়েছে, সেই এক্সপেরিয়েন্স গুলো আমরা শুনতে চাই ওনার কাছে। আজিজ ভাই, আমরা শুনেছি আপনার যেই হরর ঘটনাগুলো আছে, এক্সপেরিয়েন্স গুলো আছে, তার মধ্যে একটা ঘটনা মনে হয় এই ধরনের আছে যে আপনাদেরই কেউ একজন মারা গিয়েছিল কবর দিয়ে, পরে রাতের বেলা আপনি আসলে কি ছিল আসলে উনি যে মারা গেছিল তার নাম ছিল রাবেয়া বেগম। উনি দরিদ্র পরিবারের ছিল, আমার পাশের বাড়িতে চাচাতো বোন লাগে, তো ওনার মির্কি ব্যারাম ছিল আর কি। উনি যখন মারা যায় তখন ওই জিভের মধ্যে কামড় দিয়ে মারা গেছিল, মির্কি ব্যারামের মধ্যে। জিভার মধ্যে জিভে বের করে দিছিল। আসলে ওই ঘটনা হচ্ছে যে ওই মৃগী ব্যায়ামটাতে এরকম হয় যে খিচুনি দিয়ে যখন মারা যায়, জিভে যখন কামড়টা পড়ে, মানে ওইভাবেই থেকে গেছে। হ্যাঁ, ওইভাবেই থেকে গেছে। ওই জিভে দিয়ে কামড়ে দাঁত ভেঙে গেছে, রক্ত বাইর হয়ে পড়ছে, ঠোঁটটা বিশ্রী আকারের ছিল, বিভৎস। হ্যাঁ, আমাদের এলাকায় হয়তো অনেকেই শুনতেছে, পীরগাছা থানায় ছোট জিনিয়া গ্রামে রাবেয়া নাম মেয়েটা। পরে মারাতে ওনার লাশটা ওই জায়গায় সবাই দেখতে আর কি ভয় পাচ্ছিল। তা গ্রামগঞ্জে ভয় পাইলেও একটা লাশ, যে কোনো মেয়ে মারা গেলে তাকে দেখে সবাই, তা ওকে ওই জায়গায় সজ্জা রূপে রাখছিল। পরে ওকে যে দেখানো হয় চাদর খুলে খুলে, কেউ সাহস পায় না, যার কারণে আমি ওইখানে ওকে দেখানোর কাজটা করি। আচ্ছা, মানে এত বিভৎস দেখা গেছিল, কেউ চাদরটা খোলার না, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি, আসলে ওটা না দেখলে বলার মতো না। পরে ওকে ওইভাবে দেখাইতে দেখাইতে মনে করেন 4-5 ঘন্টা যতক্ষণ সময় আমি ওকে দেখাই, দেখানোর পর ওর মাটি দেওয়া হয় আমাদের এখানে, বিকেল 3টার ওইদিকে মাটি দেওয়া হয়। পরে মাটিটা কি কবরস্থানে? না, কবরস্থানে দেওয়া হয় না, বলতে আসলে আমাদের এখানে রাস্তার সাইডে একটা বাঁশের থোপ ছিল, ভয়ঙ্কর তো, যার কারণে সবাই ভয় পাবে বলে ওই বাঁশের থোপের কানিতে, মানে একটু দূরে আলাদা একটা জায়গায়, দূরে আলাদা একটা জায়গায় ওর মাটির এই মতে একমাত্র দেওয়া হয়, যে জায়গায় কেউ যাওয়া যায় হয় না, এরকম একটা জায়গায় দেয় শুধুমাত্র তার ওই যে এবং বিভৎস দেখা যায়, বিভৎস দেখার জন্য। এবং মাটি দেওয়াতে মনে করেন মাটি দেওয়ার দেরি ছিল, ওনার ছেলে ছিল বাইরে, যে পরে এসে মাটি দিবে, কিন্তু তা ওরা মানে তাড়াতাড়ি ভয়ে মাটি দেওয়ার জন্য ওরা 3টার সময় দিয়ে দেয়। দেওয়ার পরে ওই দিন আবার মনে করেন আমরা বিকেল টাইমে খেলাধুলা করে, ওই দিন আমাদের দুর্গা পূজা মানে দুর্গা ডুবানো হয়, এইরকম পর্যায়ে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে ওই জায়গায় দেখার জন্য যাই। তা দেখে যাওয়ার সময় ওইখান থেকে আমরা একজন এক জায়গায় দেখা দেখি করতে করতে অনেক রাত হয়ে যায়, যে যার বাড়িতে চলে যায়। কিন্তু আমি পরে আমার বাড়িতে আসার পথে ওই রাত আবার প্রায় 2টার মতো বেজে যায়। তো এখন ভালোই ছিলাম, কিন্তু আসার পথে যখন আমি একা এদিকে আসছি তখন ওই ঘটনাটা আমার মনে হয়ে যায় যে আল্লাহ, এই দিনে এইটা দিয়ে আসলাম, আজকে এইখানে আসাটা আমার মনে উচিত হয় নাকি। আসার পথে আগানোর সাথে ওই বাড়ি থেকে প্রায় আধা মাইল দূরে একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে বসে থেকে যেন আমি একা যাবো না, যদি কাউকে পাই প্রায় 40 মিনিট বসে থেকে কাউকে পাই না, তা রাত্রে বেলা আসা লাগবে বাড়িতে। পরে ধীরে 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 এক পা করে আমি ওইখানে আগাতে শুরু করি, আমাকে যাইতে হবে। পরে একটু আগাই আবার দাঁড়াই, এইভাবে থাকতে থাকতে আমি কবরের কাছাকাছি আইসে পড়ি। আসার পরে যখন কবরটা আমার থেকে 10 হাত দূরে, তখন আমি আসার পরে আর আমি আগানোর মতো পরিস্থিতি দেখি না, খুব ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে। সারাদিন যেহেতু লাশটা আমি নিজে দেখাইছি, পরে এক পর্যায়ে আমি কবরের কাছাকাছি যেভাবে যে জিনিসটা দেখতে পেলাম, যে আমি সারাদিন যে লাশটা আমি দেখাইছি ওই লাশটাই ওই কবর রূপে শুয়ে আছে, ওইভাবে শুয়ে আছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এবং একটা বাঁশ উপর দিয়ে হালানো, ওই একটু কবরের পরে জিভে বের করে ওই লাশটা ওইভাবে শুয়ে আছে। এইটা একটা কুকুর দেখতে পেলাম, যে কুকুর আছে। আমি আবার ভাবতেছি লাশটা কুকুরে টাইনে টেনে তুললো নাকি, এরকম হইতে পারে। আমি দেখবো না ওই সাইডে ঘুরে যাওয়ার পথে আমার চোখটা কবরের যেই কাছে গেছি, আমার ভয় লাগতেছে যে আবার ধরে ধরে বসে নাকি। পরে ঘুরে দেখছি যে না, শুয়ে ওইভাবে জিভে দিয়ে এরকম আছে, লড়ালড়ি করতেছে এই লাশটা। হ্যাঁ, বাস্তব। আমি আবার খুব দুর্দান্ত সাহসী, তারপরে ওটা দেখার পরে আমার আর সেন্স ওই জায়গায় ঠিক থাকলো না, আমি একটা দৌড় মারছি বাবা গোপে। দৌড় মারা ওই কবর থেকে প্রায় এই 100 গজের দূরে একটা বাড়ি আছে, আমাদের চাচা, তো ওই চাচাগের বাড়ি, বড় চাচা। ওনারা আবার হার্টের রোগী, ওই কবরের দিকে সাইডে বাড়ি, কিন্তু ফ্লোরে শুয়ে থাকে সবসময়, খাটে না শুয়ে। তা আমি এতই ভয় পাইছি যে একটা দৌড় দিছি, কপাট আছে কাঠের কপাট,
দৌড় দেওয়ার পরে ওই কপাট ভাঙ্গে ওনাদের উপরে পড়ি, পড়ার পরে ওনারাও আতঙ্ক ভয় পায় যে আসলে কি হয়েছে আমার। পরে আমি একটু পানি টেনে খাওয়াই, আমাকে বসায় কি হয়েছে বাবা। পরে আমি বললাম যে কাকা এরকম যে আমি দৌড় দিছি, কবের উপরে যে আবে আর লাশ গড়াগড়ি পারতেছে সেই ওই অবস্থায় আমি দেখে আসলাম। আমি ওখান থেকে একটা দৌড় দিছি, আমি দৌড় দিয়ে আর কোনো ডাক দেওয়ার সুযোগ পাইনি, আপনি কপাট ভাঙ্গে এইভাবে করছি। পরে সবাই জানে যে ও দুর্দান্ত ছেলে, ভয় পায় না। পরে সবাই অনেক লোক হয়ে গেল, হওয়ার পরে সবাই লাইট টাইট নিয়ে গেল এই কবরস্থানে। আবার ওই কবরের কাছে গেল, বেশি দূর তো না, পারিবারিক কবর গ্রামগঞ্জে। সবাই জায়গায় যাওয়ার পরে দেখতে পারলো যে আসলে কিছু নাই। তা আমি তো ওইটুকু দেখলাম, দেখার পরে পরে ঝাড়া ফুঁ যা পরবর্তীতে হবে। আপনি শিওর যে আপনি দেখতে পেয়েছেন? আমি 100% শিওর যে ওই কবর উপরে ও শুয়ে আছে, ও ওই লাস্ট। ওকে, মানে এই প্রশ্নটা আসলে কেন করলাম, মানে ডরের লিসনার যারা আছে বর্তমানে যারা শুনছে তারা হয়তো জানে না, যেহেতু আমার আজিজ ভাইয়ের সাথে আরো কথা হয়েছে, আমি যতটুকু জেনেছি যে উনি খুবই দুর্দান্ত সাহসী একটা ছেলে। সো অনেক কিছু ওনার লাইফের এক্সপিরিয়েন্স আছে এবং ওনার যে সাহস আছে যেগুলার শুনলে হয়তো বোঝা যাবে, হয়তো বা সমস্ত গুলো আমার ডরের এই মুহূর্তে সময়ের জন্য বা যে কোনো কারণে আমার প্রচার করা সম্ভব হচ্ছে না, বাট দুর্দান্ত মাত্রায় সাহসী ছেলে। সো এই জন্যই বললাম যে উনি যখন দেখেছে বিষয়টা, হয়তোবা কিছু একটা থাকলে থাকতেও পারে। ইলিউশনের বিষয়টা এখানে আমি কেন জানি লিঙ্ক করতে আমার মন চায় না, আমি ওনাকে ওনার নেচারটা জানি বলে। তো যাই হোক, তারপরে কি হলো? তারপরে তো ওইটা ঘটনা বলার পরে পরের দিন তো আমি বাড়িতে আর ওটা ওইদিকে আর যাতায়াত করি না। আমি কবিরাজ টবিরাজ বলতে কি, আমার আব্বা মসজিদের ইমাম, আমার আব্বা উনি মোটামুটি পানি টানি পড়াটা ঝাড়ফুঁক পানি পড়া দেয় যে তুমি তো ভয় পাও না, তাই এরকম আসলে কি। আমি বললাম যে আসলে বাবা আমি ভয় পাই না কখনো, তা এটা যে কি এরকম বাস্তব জীবন আমি দেখলাম, আমি বলতে পারতেছি না বাবা। পরে আমি আর নিজেও মনে করেন কাউরে প্রকাশ করি না যে আসলে ভয় বেশি একটা পাইছি। একটা সাহসী ছেলে এবং আমি নিজেও মোটামুটি কিছু একটু করি ভাই গ্রামগঞ্জে এরকম। পরবর্তীতে আমি আর ওই দিকে যাই নাই, তা ছিল আমার। ওকে, প্রথম ঘটনা। এরপরে আর কোন ঘটনা আছে যে আপনি শেয়ার করতে চান আমাদের সাথে? এরপরে এই যে বিলের এটা যদি শুনতে চান, এটা শিওর, আমরা ওই বিলের ঘটনাটা একটু শুনি, কি ঘটনা আসলে ঘটেছিল। আসলে আমি এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমি আগে ওইখানকার জায়গাটার পরিচয় দিয়ে দেই। টাঙ্গাইল ভুয়াপুর থানা আক্তেরিল্লা গ্রামে, আমাদের গ্রামটা 5টা বিলের মাঝখানে। ছেল্লা বিল, মৈশা বিল, গদাইরা বিল, আর একটা হলো আক্তেরিল্লা বিল, আর একটা আছে এমনি বিল, আমি নামটা বলতে পারতেছি না। 5টা বিলের মাঝখানে একটা গ্রাম, এবং বিলগুলা বিখ্যাত, নাম করা আগে থেকেই সবাই জানে। তো ওই তেল্লা বিলের মধ্যে, তেল্লা বিলের মাঝখানে ঠিক একটা গাছ, হঠাৎ করে স্বাধীনতা যুদ্ধের আগে, প্রায় আজ থেকে 60 বছর আগে, মানুষ রাত্রে শুইছে, পরবর্তীতে দেখে যে হঠাৎ করে বিলের মাঝখানে একটা গাছ, তা আগে দেখেনি কখনো। গাছটা হওয়াতে অনেকেই মতামত দিছে যে এটা কোসারের দেশ থেকে, মানে জাদুর দেশ থেকে হয়তো বা কোনো জাদুকর ওই গাছটা একবার পাঠাই দিছে, ওনার মধ্যে কোনো লোক আসছে, তার মানে এটা সবাই এইভাবে আর ধারণা নিয়ে নিছে। স্বাভাবিক 60 বছর আগের ঘটনা। তো এইরকম তো বিশ্বাস তখন থেকে ওইভাবে ওই গাছটা আসতেছে। তবে ওই গাছটা যখন আসছে তখন থেকে ওইখানে অনেক কিছু ঘটনা দেখা গেছে। ওই গাছের বগলে আমাদের এখানে যখন বন্যায় পানি হয়, কোন নৌকা, জেলেরা তো ওই নদীতে মাছ মারে সবসময়, কিন্তু ওই গাছের বিলের মধ্যে, হ্যাঁ বিলের মধ্যে মাছ মারে, শয় জেলেরা মাছ মারে, সংসার চালায়। তবে ওই গাছের বগলে কোন নৌকা টোটালি যাইতে পারে। যদি যায়, মনে করেন এরকম 1-1.5 হাজার নৌকার রেকর্ড আছে যে নৌকাটা ডুবে যায়, লোকটা বাঁচে আবার ঠিক আছে, কিন্তু সাঁতরায় ওই 4-5 বিঘা জমি পারে একটা রাস্তা আছে, ওইখানে ওটা লাগে কিনারে, কিন্তু ওইখানে নৌকা যাইতে পারে না। টোটালি এইরকম অনেকগুলো ঘটনা ঘটছে। আমার নিজের মামা, আমার মামার নাম হলো তোতা, উনি খুবই মাছ রাষ্ট্রের লোক ছিল, এবং ওনাকে সবাই বলতো যে মাইসা তোতা, মানে উনি যে কোনো জায়গায় মাছ ধরতে পারতো। তা আমার ওইখানে মাছ মারতো। তা আমার মামা মাছ মারতে মারতে, রাত্রে করে মাছ মারে, মাছটা মারতে মারতে তো ওই কাছাকাছি গাছের বগলে গেছে। যাওয়ার পরে আমার মামার সাথে যে আরেক বন্ধু, তারাও মাছ মারে, তার নাম হলো চমর, সবাই শুনতেছে হয়তো পারে, এখানে সবাই জানে। উনি নিজেও মাছ মারে। পরে উনি সেদিন যায়নি মাছ মারার জন্য। এক পর্যায়ে যে আমার মামার সাথে ওই চমরের সাথে ওই নদীর মধ্যে ধস্তাধস্তি হয়, পাশাপাশি উড়াউড়ি হয়, দুইজনে পারাপারি করতে 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 আমার মামা পরে আরো যখন অনেক লোক ওই দিক দিয়ে মাছ মারে, তাদের লাইট বা আলোতে ডাক দেওয়াতে আমার মামা চলে এসে পরে আরেক দিকে চলে যায়। আসার পরে আমার মামা ওই রাত্রেই প্রায় 3টার সময় আসার পরে আমার মামার শরীরের দিকে প্রচন্ড গন্ধ বের হয়, এবং সবাই পানি টানি দিয়ে যতই ধোক ওই গন্ধ দেয় না। মামা এরমকে পচা প্যাকের মধ্যে পাশাপাশি রুচি করছি, এই অবস্থায় কারা চমর লাগে। পরে সবাই পাশাপাশি বাড়ি মারামারি করলে অনেকে যায়, যার পরে চমরের বাড়ি ধরতে গেছে, কিরে তুই এই অবস্থাকে
তোমার ঘুম থেকে বিবর্ষ অবস্থা উঠতেছে, ঘুমন্ত অবস্থায়, কিরে তুই ঘুমে এরকম? কয় না আমি তো আজকে মাছ মারবার যাইনি। পরে ওনাকে সবাই করে যে না, ওনার ওয়াইফ সাথে ছিল, যে না তুমি যাইনি মাছ মারবার, মিশে তো গেলে। আর যদি মারামারি করে আইতো তাহলে তো দেখতেন ভিজা আমি গোসল করা, চিহ্নই থাকতে যে ঘুম থেকে উঠতেছে, ডেকে তুলতেছেন আপনারা, ঘুমাই না মানে বোঝা যায় না। পরে যখন বলার পরে তো যে কার সাথে তাহলে পাশাপাশি করলো। তার 3টার সময় ঘটনা, ঠিক কিছুক্ষণ পর থেকে আমার মামার মাথার সমস্ত চুল উঠে যাওয়া শুরু হলো। একদম উঠে গেছে? একদম চুল উঠে যাচ্ছে সব। আমার মামার মাথা শুধু এমনি এমনি চুল ঝরে যাচ্ছে, Oh my God. বলাইলে হাত দিয়ে সব উঠে যাচ্ছে। মানে আসলে কথা হচ্ছে যারা করে দিলে যেরকম হয় সেরকম হচ্ছে আমার মামার মাথার। তার 1 ঘন্টা পর থেকে চুল ওঠা শুরু হয়েছে। তার 2-2.5 ঘন্টা পর থেকে আমার মামার নাক দিয়ে এবং নাক দিয়ে মস্তক যে থাকে এগুলা গইলে পড়তেছে মাথার ভিতরে মস্তক। হ্যাঁ। Oh my God. এখন আমার মামার মাথায় ওই মস্তক গুলো পড়তেছে। ঠিক সকাল 8টার মধ্যে আমার মামা ইন্তেকাল করে ওই অবস্থা। এবং সে বয়স এক রাতের ঘটনা। উনি কি অসুস্থ ছিল আগে? ও কখনো না, সারা জীবন মাছ মতো একটু জুয়ান শক্তিশালী লোক আমাদের এলাকায়। বয়স কত ছিল? বয়স ছিল প্রায় তখন ওনার 28 বছরের মতো। মাত্র 28 বছরের? যুবক ছেলে, এবং উনি খুব শক্তিশালী ছিল মামা। এবং ওই গাছের ওখানে রাত 2টার সময় আসছে দস্তাদস্তি করে, এই করে 3টার মধ্যে মনে করেন নাক দিয়ে ইয়ে পড়তেছে মস্তক, চুল উঠে সকাল 8টার মধ্যে উনি শেষ মারা গেছে। আসলে এই জায়গাটা যে অভিশপ্ত বলে সবাই, যে ওই গাছটা ওইটার মধ্যে আবার ঘটনা হচ্ছে কি, আমার ওই মামারই ওই গাছের নিচে আমার আবার ছোট মামা মারা গেছিল। কিভাবে? উনি মনে করেন এই যে আমার নানারা মনে করেন ডোঙ্গা থাকে, ডোঙ্গা দিয়ে দোপাই থেকে পানি তুলে আরেক খেতে দেওয়া লাগে। তা আমার নানা মনে করেন পানি দিতেছে, ওই ওরে গম ভাজা দিয়ে খাওয়ায় বসা রাখছে বাচ্চাটারে, যে বাবা তুমি গম ভাজা খাও, তার আমি একসাথে তোমার কাঁধে ফিরে নিয়ে যাবো। তখন বাচ্চাটা বয়স 8 বছর। নানায় পানি দিতেছে, কতক্ষণ পরে এইদিকে আইসে দেখে বাচ্চাটা নাই। ওরা বাচ্চাটা নাই, ডোঙ্গা যে জায়গায় রাখে ছোট্ট একটা ক্যানেল গাছের বগলে একটু গর্ত পানি আছে, সেই গর্তের ভিতরে বাচ্চাটা মরে আছে। যেখানে একটা বাচ্চা মরা সম্ভব না, দাঁড়াইলে পরে হাঁটু পানি থাকবে, সেই পানির মধ্যে বাচ্চাটা মরে আছে। পরে এটা হলো আমার মামা ঘটনা মারা যাওয়ার। 8 বছরের বাচ্চা, তার মানে হাইটও কম না, হাঁটু পানি একটা এখানে বাচ্চা। মারা আছে। পরে ওইটা ঘটনা, ওইটা জানে যে এই জায়গায় এরকম অ্যাভেলেবল ঘটনা হয়। তারপরে সবচেয়ে ঘটনা হচ্ছে কি, এই আমি আজ থেকে 1 মাস আগে আমাদের এই এলাকায় আমি আবার বাড়িতে গেছি। ওই গাছটার বগলে আমরা এই 60 বছর থেকে যে প্রথা চলে আসছে, আজ পর্যন্ত কোনো যুবক নাই যে ওই গাছটার বগলে যায় সন্ধ্যার পরে কেউ যায়। এখনো যাই না আমরা, গাছটা সবাই ভয় পাই। দিনে এমনি যদি যাই, যদি ঘুরতে, রাত সন্ধ্যা আজানের আধা ঘন্টা আগে আমরা বিদায়, গাছের নামও কেউ বলতে পারি না আমরা। পরে এই কয়েকদিন আগে আমাদের এলাকায় একটা ঢাকা ভার্সিটির একটা ছেলে আছে, মোটামুটি ও শিক্ষিত, ভালো পড়ে, নাম হলো আরজু। আর একটা আছে জেলে, পরিবারের মাছ মারে, নৌকা দিয়ে ও সারা জীবন ওই বিলেই থাকে যত বর্ষার সময় আর কি। আর বর্ষা না থাকলে ও অন্যান্য বিলে মাছ মারে চলে, ওর মাছ মারে পেশা আর কি। ওর মাছ মারে, তা যখন বিলে পানি উঠে, আমাদের বিলের মধ্যে জানেন এলাকা পর্যন্ত পানি ওঠে, তা ওই গাছটা আমাদের কখনো ডুবে না। গাছে যতটুকু পানি উঠলেও যা, না উঠলেও তা, সারা এলাকা ডুবলে ওই গাছটা অতটুকুই থাকে। 88 বন্যার মধ্যে যে অবস্থা ছিল, ডুবে এই গাছটা কখনো। আচ্ছা। তা এখন মনে করেন ওই গাছটার বগলে গাছ পাতাটাতে একটু ছাপড়িছে। ওরা সাহসী লোক, তো ওরা দুজন নিয়ে যায় কি করছে, ওই বিলের মধ্যে ওদের গুদি আছে, যে গুদির মধ্যে জঙ্গল টঙ্গল দেয়, মনে করেন পালো টালো দেওয়া লাগে। গুদি, এটা কি জিনিস? বড় বিলের মাঝখানে কিছু কিছু ডোবা গর্তের মতো থাকে, ছোট ছোট পুকুরের মতো থাকে, ওটা গুদি বলি আমরা। আচ্ছা আচ্ছা। ওই গুদির মধ্যে মনে করেন একজনের জমি, যেমন আমাদের একটা আছে, আরেকজনের আছে, ওই গুদির মধ্যে আমরা পালো টালো দিয়ে রাখি, বোয়াল টোয়াল বড় বড় যখন পানি কমে যায়, ওই যার যার গুদিতে যায় স্থান নেয়, ওগুলো আবার মারে এরকম আর কি। তো ওরা কি ওই গাছের কিছু পাতা টাতা কাইটে ওই গুদির উপরে ফালাই দেয় ওরা দুইজন দিনের বেলায়। এবং ওই গাছের বগলে যাওয়ার ওই কাইটে যেমন পাতাটা নিয়ে যায়, যাইতে যাইতে ওদের নৌকাটা ওই গুদির মধ্যে ডুবে যায়। তার দিনের বেলায় তো অনেক লোক তো চলে, ওরা আর ভয় টয় পায় না, কিছুই না, পাতার মাথা ফালাই দিয়ে, ডালটাল ফালাই দিয়ে নৌকাটা তোলে ওরা। তুলে ওরা ধীরে 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 আইসা পড়ে, ঠিক বিকেল 4টা-5টার দিকে আইসা পড়ে বাসায়। আইসা ওই ছেলেটা মাছ টাছ মেরে নিয়ে আসছে। পরে ওর ওয়াইফে বলছে যে আজকে পুঁটি মাছ মেরে নিয়ে আসছি, পুঁটি মাছ তুমি ভাজো, খাবো আর কি করে। ওই যে ছেলেটার কথায় পালো দিছে, ও তো ভালো বাড়িতে। ওরা আসছে দুইজনে, আসার সাথে সাথে মর্মান্তিক ঘটনা হলো, আরজু নামের যে ছেলেটা, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ভালো শিক্ষিত, ও এইগুলা কোনো কিছু বিশ্বাস করে না। ওর বাপ মারা বিশ্বাস করলে ও করে না। ওর আসার ঠিক 3-4-5 ঘন্টা পর দিয়ে ওর শরীরে মানে জলতঙ্কর মতো বড় বড় একটা বসন্তর মতো বড় বড় ঠোসা পড়ে। 3-4 ঘন্টার মধ্যে ঠোসা পড়ে এবং ওর নাক দিয়ে রক্ত পড়ে। এই একটা অবস্থা, এরম কেন সবাই বলার পরে ডাক্তার মাক্তার ডাকে, যে এই অবস্থা। তোরা গ্রামবাসীরা ঠিক পাইছি যে ওই জায়গায় তুমি গেছো কে লেগে, এই জায়গায় আমরা কেউ যাই না, এত বড় কিছু তুমি জানো।
ওরে টাঙ্গাইল হাসপাতালে দিয়ে আসে রাত্রের মধ্যে। ওরা ভালো, ওরা হাসপাতালে নিয়ে আসে। আর যে ছেলেটা যে মাছ মার, ওর কিছু হয় না। ও তখন রাত্রে পুঁটি মাছ দিয়ে ভাত টাত খাওয়া দাওয়া করে ওই বিলেতে আবার গেছে মাছ মারা, কারেন্ট জাল বসায়, সারা রাত খালি মাছ তোলে আর নৌকার মধ্যে রাখে, সকালবেলা বিক্রি করে। পরে ও নৌকায় গেছে ওই রাত্রেই, বিকালবেলা যে গাছেরই ভাঙছে আর রাত্রে মাছ মারতে গেছে। সকালবেলা ওর ফজরের আজান যখন দেয় তখন অন্য জেলেরা যায় ওই গাছের উপর থেকে ওর লাশটা উদ্বোধন করে। অর্ধেক নৌকার উপরে আছে আর অর্ধেক পানির মধ্যে। ওই ছেলেটা মারা গেছে। এটাই গত 1 তারিখের ঘটনা, এই মাসেই। তার মানে এই মাসের ঘটনা? এই মাসের ঘটনা, এই গাছের এখানে। এখন মর্মান্তিক ঘটনা আসি, মানে তার লাশের মানে কোনো কিছু ঘাড় মটকানো ছিল, খালি আর মোটকানো ছিল। ঘাড় কিন্তু মটকা। সে তো বছরের পর বছর ওইখানে মাছ ধরত। আমার বয়সে মনে করেন ওর বছর এখন বর্তমান 30 বছর বয়স, ওর 32 বছর বয়স। এই 10-12 বছর থেকে ওখানে মাছই মারতেছে। মারতো এবং ওই ওই বিলেতেই। দিনই হচ্ছে যেই দিন রাত্রে মারা যায় ওই দিন দিনের বেলায় ওই গাছটা থেকে ঢাল কাটছে। মানে ডাল কাটছে, সবাই মানে জানে যে আজ পর্যন্ত ওই গাছের যারা ডাল একদিন কাটে বা ভাঙে, অনেক দূর থেকে টুরিস্টরা যায় দেখার জন্য যে আসলে গাছের বলে ডাল ভাঙলে বলে এরকম কিছু হয়, দেখি আমরা মেসাক বানাবো। আসলে যেই যাক না কেন একটা দুটি ডাল পাতাও ভাঙে, সে কিছু না কিছু ওইখানে নজির পাবে। এবং ওই এলাকায় যদি মনে করেন আশেপাশে যদি 30-40 হাজার লোক থাকে, 30-40 হাজারের লোকের মধ্যে 10,000 যুবক আছে মনে করেন, এই 10,000 যুবকের মধ্যে একটা যুবক নাই যে সন্ধ্যার পরে এই গাছের এখানে এখনো বর্তমানে যায় আমাদের বর্তমান। মানে আর যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি ছিল তারপরে অবস্থা ওই ছেলেটা পরবর্তীতে যখন ওই যে ওই চিকিৎসা পাতি ঢাকাতে করতেছে, পরে ওর আবার মুন্সি টুনসিতে নানান কিছু ধরে হাদিয়া মাদিয়া নানান কিছু করে। আমি আবার কয়েকদিন পরে আগে ফোন দিয়েছিলাম, খোঁজ নিচ্ছি, বর্তমান ছেলেটা আছে, ওর কিছু হয় নাই, মোটামুটি অসুস্থ আর কি, শুকায় টুকে গেছে আর কি। ওইটা তাবিজ টাবিজ লাগা রাখছে আর কি। তার মানে ওই দিনে গাছের ডাল কাটার পর ঠিক একই দিনে 2 জন অসুস্থ হয়, একজন মারা যায়, আর একজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। জি জি জি। গাছের ডাল কাটার পর ঠিক একই দিনে 2 জন অসুস্থ হয়, একজন মারা যায়, আর একজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। জি জি জি। মনে হয় যে এটা ডরের লিসনার যারা আছে, ডর টিম, প্রত্যেকে আমরা একমত হব যে এইটা ডরের একটা পারফেক্ট 100 প্লেস এবং ডট টিম কোনো একদিন অবশ্যই ওইখানে পৌঁছে যাবে এবং সেই সময় যদি সম্ভব হয় আজিজ ভাইকে সাথে নিয়ে আমরা চেষ্টা করবো যাওয়ার জন্য। ও মাই গড, মানে আসলেই ডট টিমের অবশ্যই যাইতে হবে ওই জায়গাটাতে, যাওয়া উচিত এবং সবাই অপেক্ষায় থাকুন, আমরা কোনো একটা এপিসোড ওখানে আমরা ধারণ করব। আচ্ছা আজিজ ভাই, আমরা এর পরবর্তী ঘটনায় যেতে চাই। পরবর্তী ঘটনা বলতে আসলে ওনার আমরা যে 2টো ঘটনা শুনলাম এখন, মানে which is related to horror feelings. So এখন আমরা যেই ঘটনার দিকে যেতে চাই, সেই ঘটনায় যাওয়ার আগে আমি একটু ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিতে চাই সবার সাথে। ডরে অনেকেই অনেক সময় শুনেছেন, কবিরাজি নিয়ে অনেক ধরনের ঘটনা শুনেছেন, ইনফ্যাক্ট আজকেও শুনেছেন। আমরা সব সময় ডরে বলে আসি যে কবিরাজি বিষয়গুলোকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না, এখানে কিন্তু অনেক ফ্রড হয়, অনেক কিছু হয়। জানি না কতজন বিশ্বাস করেন কতজন করেন না, এটা তো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আজকে আমরা একটু ডিফারেন্ট একটা ঘটনা তুলে ধরতে চাই এবং আজিজ ভাই যে দুর্দান্ত রকমের সাহসী, এটা কিন্তু আমি আগেও বলেছি আপনাদেরকে। সো এখন কিছু ঘটনা শুনবো, শুধু বলবো যে একটু মনোযোগ দিয়ে ঘটনা শুনুন এবং শেষ পর্যন্ত অপেক্ষা করুন যে আসলে ওনার মূল্যায়নটা কি দাঁড়ায়। আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু ঘটনার দিকে চলে যেতে চাই। আজিজ ভাই, আমি যতটুকু জানি যে আপনি কোনো একটা কারণে বিভিন্ন কবিরাজের পেছনে ছুটছেন, আসলে ওটা ঘটনা কি ছিল? আমি একটু এই ঘটনাটা একটু শুনতে চাই। এখন আমি যেটা বলতে যাচ্ছি এটা হচ্ছে আমার রংপুর পীরগাছা থানায়। সবাই জানে যে আমি একটা মেয়েকে পছন্দ করছিলাম এবং ভালোবাসি। ওকে পাওয়ার জন্য মনে করেন যে কোনো কিছু করতে প্রস্তুত। তা ওকে পাওয়ার জন্য আমি নানান জায়গায় ঘুরলাম। হঠাৎ করে একজন একটা ফকিরের সন্ধান পাই আমি, যে এই ফকির যে কোনো মেয়েকে একদিনের মধ্যে আইনা দিতে পারে সামনে। ওনার কাছে আমি গেলাম। ওনার রুমের মধ্যে একটা মানুষের মাথা নিয়ে কিছু চিত্র অঙ্কন করে রাখছে, যা বড় বড় বই সিনেমাতে দেখা যায় যে এগুলো ফকিরের এইরকম নিদর্শন। সেরকম ঘরের মধ্যে বসালো। লাস্ট টাচ দিয়ে উনি আমাকে নিজেই বলে দিল তুমি তো এই কারণে আসছো। এই চিত্রের সাথে আরো কিছু কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ, আর একটা মানুষের মাথা রাখছে চিত্র লেগে সামনে, মাথাটার মধ্যে সিঁদুর মুদুর দিয়ে উনি হাজিরে বসে, এরকম কিছু রাখছে। ফকিরের নাম হলো ইদ্রিস। আচ্ছা আচ্ছা, থানা পর্যায়ে ফকির, বড় লাইসেন্স করছে বলে উনি আর কি। গেলাম, কবিরাজিরও লাইসেন্স লাগে? জি জি, উনি লাইসেন্স করে নিছে। মানে বলতে আসলে শুনছিলাম যে উনি ওনাকে এক সময় এক ডিসি গেছিল, যে ধরছিল যে তুই যে ফকিরাটি করস তাহলে আমি তোরা 4টা শর্ত দেবো। এই 4টা বন্দুক আছে, 4টা বন্দুক আমি 4 জায়গায় রাখবো, তুই বলে দিবি কোথায় কোথায় বন্দুক আছে। যদি পারস তাহলে তোর বুঝবো যে তোর জিন আছে হ্যান আছে এরকম। পরে উনি বলে দিছিল আর কি, পারছিল। আমি একটু আপনার ঘটনায় যাব, তার আগে আমি বলি যে কবিরাজি করতে লাইসেন্স লাগে আমি আজ পর্যন্ত আমি শুনিনি এটা কখনো। আমি জানি না আমার ডরের লিসনার যারা আছে তারা কোথাও জানে কিনা, আসলে হয়তো বা এলাকার
প্রচলিত আর কি, এরকম হয়তো কবিরাজ নিজেকে জাহির করার জন্য বলছে যে লাইসেন্স করে নেওয়া। আমার জানা নেই, কেউ যদি জেনে থাকেন প্লিজ আমাকে জানাবেন যে কবিরাজি করার লাইসেন্স কি আদৌ দেয়া হয় কিনা। ওকে, তারপরে পরে উনি এরকম বলছিল, বলার পরে আমরা যে নাম করা ভালো জানি, পরে ওনার কাছে আমি গেলাম, যাওয়ার পরে উনি আমাকে কন্ডিশন দিল যে এত টাকা কন্ট্রাক্ট হবে, তোমাকে আমি তোমার ওয়াইফ কাইনে দেবো। উনি বললো যে কত টাকা দাও? ওয়াইফ বলতে ওই মেয়েটাকে মানে স্ত্রী বানায় দিবে, যে একদম ওনার বাসায় সবকিছু করে দিয়ে দিবে, আচ্ছা। তোমাকে আইনে দেবে এত কন্ডিশন। আমি বললাম কি কি লাগবে টাকা? উনি বললো যে আমাকে এতগুলা টাকা দিতে হবে। এটা 2007 সালের ঘটনা, 5 সালের এদিকে। আচ্ছা। তখন আমি তো স্টুডেন্ট। পরে আমি চিন্তা করলাম যে এতগুলা টাকা আমি কোথা থেকে দেবো। পরে আমার আম্মার স্বর্ণের চেন, কানের দুল এগুলা চুরি করে এনে ওনার কাছে আমি রাখলাম, যেগুলা রাখলাম আপনাকে আমি টাকা দিয়ে আমি করে নিয়ে যাবো, ছাড়া নিয়ে যাবো, আপনি আপনার কাজ চালান। পরে উনি আমাকে কিছু কন্ডিশন দিল, জিনিস এনে দিতে হবে, এই জিনিসগুলো তুমি আনবা। পাগলা কুত্তার দাঁত আনতে হবে, পাগলা ঘোড়ার খুঁট, মানে ঘোড়া বাঁধতে রাখে পাগলা, ওই ঘোড়ার খুঁট এগুলো আনতে হবে, যেটা দিয়ে গাড়ি আর কি। এই দুইটা কোথায় পাওয়া যাবে? উনি ভারতে আমার আদিতমারি দিয়া হিলি বর্ডার পার হয়ে ওই পাশে তুরাক পাহাড় নামে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে একজন লোকের নাম বলে দিল সাদিকুল ইসলাম। ওনার বাসায় পাহাড়ে ওখানে গারনি, ওনার কাছে আছে। পরে আমি ওইখানে আর কি, আপনি সেই বর্ডার আমি বর্ডার না, মানে আমার সাধ্য মতো হইলে মনে হয় যে আমি 27 মানে চলে যেতাম, এরকম আমার সিচুয়েশন ছিল। পরে আমি ওই জায়গায় গেলাম, 7 দিন সময় নিয়ে গেলাম, যে আমি ওই জিনিসগুলো আনলাম। এখন আসলে ওগুলো পাগলা কুত্তার দাঁত নাকি আমি তা জানি না। পরে ওনার কাছে যাওয়ার পরে দেখি মানে জাস্ট উনি ঠিকানা বলে দিয়েছে, ঠিকানা লিখে দিয়েছে না দিয়েছে বলে দিছে। যাওয়ার পর ওনাকে আমি টাকা দিলাম, 7,000 টাকা নিছে উনি আমার কাছে। পরে আমাকে 4টা জিনিস দিছে, একটা হলো পাগলা কুত্তার দাঁত, ঘোড়ার খুঁট, আর একটা মোমের পুতুল আর সোলার পুতুল। 2টা পুতুল, পুতুল 2টা মানে দেখার মতো সেরকম বানাইছিল সোলা দিয়া। সেই পুতুল 4টা নিয়ে আমি বহু কষ্ট করে ফকিরের কাছে আইনে দিলাম। আরো কিছু কাজ আছে, কি কাজ করতে হবে? 2-একটা কাজ আছে যাতে আপনি এটা পাবেন। পরে আমাদের এখানে শ্মশানে যে পোড়ানো হয়, এই পোড়ানো আমরা আবার স্কুলের কাছাকাছি মোটামুটি যেদিন এরকম পোড়ায় সেদিন আমরা সবাই আগ্রহ নিয়ে আর কি দেখি। তা আমি ওইখানে পোড়ার এখানে দেখতে গেছি। দেখার পরে যে সাইডে পড়ে বাতাসের অপোজিট সাইডে সবাই দাঁড়ায়, আর যে জায়গায় বাতাস যায় ওইদিকে দাঁড়ায় না, গন্ধ একটা দুর্গন্ধ আসে আর কি। পরে ওই অপোজিট সাইড থেকে দেখা যায় না, আমি আবার যে সাইডে বাতাস যাচ্ছে ওই সাইড থেকে আমি দেখলাম মানুষ যখন পোড়ানো হয় চুল টুল গুলা খেয়া খেয়া করে পুড়ে যায়, ছোট ছোট দেখা যায়, এবং মস্তকের এখান থেকে সাদা গুলা ঘিলুর মতো বাইর হয়। এরকম জিনিসগুলো আমি সচক্ষে দেখলাম। ঠিক ওই দিনই উনি আমারে বলছে যে ওই সীতাঘাট থেকে রাত্রে যে কয়লাগুলা পুড়ছে ওই কয়লাগুলা তোমাকে আইনা দিতে হবে। তা যখন শ্মশানে পুরানো হয় কয়লা টয়লা গুলো ওরা এক সাইড করে রাখে, কিছু জিনিস ওদের হেফাজতে রাখে। পরে উনি বললো যে শ্মশান ঘাট থেকে আজকে আমাকে কয়লা বা ওইখানে কিছু আইনে দিতে হবে, কাজ লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা আনবো। পরে উনি বললো কন্ডিশন আছে, রাত 12টার সময় তুমি আমার এখানে আসবা। পরে আমি ওনার এখানে গেছি, উনি আমাকে মানে একবারে উলঙ্গ শরীরে আর কি যাইতে হবে, তাগির থাকবে না, মানে আমার কোমর একটা কিছুই থাকবে না, তাগি বান্ধে আর কি চাবি রাখার জন্য, ওইটাও খুলে রাখছে উনি। একবারে সম্পূর্ণ শরীর স্যান্ডেল ছাড়া দিতে হবে। পরে গেলাম, আমি এত দূরে আমি যাবো কেমন হাইটে রাস্তায়, যদি আমাকে কেউ দেখে যে উলঙ্গ অবস্থায়। পরে একটা সাইকেল দিছে, সাইকেলের সিট নাই, সিট খুলে রেখে দিছে ওনার সাইকেল। আপনি গেলেন ওখানে? জি, আমি ওখানে গেছি। যাওয়ার পরে আমাকে বলে দিছে যে তুমি এই কয়লাগুলো যে আনবা, কিন্তু দুঃখের বিষয় মানে হাত দিয়ে আনা যাবে না, মাথা হালানো যাবে না, তাহলে আমাকে নিচু করা যাবে না, তাহলে আমাকে এমন উপর থেকে চাপ দিয়ে ধরবে আর কি, এরকম কথা বলছে উনি। পরে আমি টোটালি ওইখানে যাই, ওই শ্মশান ঘাটে, পাকার মাথা শ্মশান ঘাট ওইখানে যেটা বলে পীরগাছা থানার মধ্যে। পরে ওই শ্মশান ঘাটে আমি গেলাম, রাত বাজে তখন 2টা আর কি। পরে শ্মশান ঘাটে যে মনে করেন ধীরে ধীরে আমি পা দিয়ে এরকম করে লড়াই, যে কোন জায়গায় কয়লা বা বাঁশ পাওয়া যায়, জায়গায় পা দিয়ে আমি কয়লা টয়লা পাইলাম। কিছু কয়লা নেওয়ার সময় চিকার চিক 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 এরকম শব্দ শুনতেছি। শোনার পরে মাটির ছোট ছোট মানে এগুলা বাসন থাকে, ওই বাসনটা দিয়ে গোড় পাড়া, মানে চিকাই ঢুকছে না কি, বাসনটা আমাদের গোড় পাড়ে আসতেছে, আর শোষো একটা মানে শব্দ হচ্ছে ওই জায়গায় রাত্রে। তখন 2টার সময় ওই জায়গায় প্রচন্ড ভয় পাইতেছি আমি। যখন ওই বাসনটা আমাদের দৌড় দিয়ে আসছে, তখন আমার আর মনে করেন ইয়া নাই, মানে শরীরের মধ্যে আমি কাকে পাইতে চাইতেছি, আর কার কাছে মনে করেন কি করতেছি, আমি নিজে না আসলে তখন এটাই কি করবো, কি সাইকেল কি কয়লা রায় খেয়ে আমি একটা দৌড় মারছি, ও চিৎকার করে। প্রায় আধা কিলোর মতো জায়গা যায়, এক বাড়ি আছে, ওই বাড়ির ওইখানে মনে করেন কলার গাছের ফাটটার বেড়া দিয়ে দিছে। ওই বেড়ার মধ্যে আমি যে টোটালি একটা সালা আছে, সালাটা করে ওনাকে বলি যে এই বৃত্তান্ত, আমি যে ভয় পাইছি। পরে উনি বলে যে আপনি সালা করে রাখে, আমি মানে ভয় পাইছি, লুঙ্গি ফালাই দৌড় মারছি। পরে ওনারা যে আমার সাইকেলটা উদ্বোধন করে দেয়। টোটালি ওইখান থেকে আসি আমি ফকিরের কাছে যে রাগারাগি করি যে আপনি আমার এমন কন্ডিশন দিচ্ছেন, এটা করা সম্ভব নাকি, এরকম ভয় পাইছি আমি, আমার জীবন চলে যাওয়ার পথে। পরে উনি বলে তাহলে তোমার তার হইলো না, তুমি আর তাকে পাবা না। আমি তোমাকে বলছি ভয়ের কিছু কাহিনী, কিন্তু তোমাকে মারতে পারবে না, তোমার তো আমি বহন করে
করে দিছি, এরকম কিছু বলতে শুনি। পরবর্তীতে ওনাকে বললাম যে আমি তো এটা পারি নাই, তাহলে আমি নেক্সট টাইম এটা করবো। কয় এটা আর করা লাগবে না, তারপরে আর একটা ঘটনা আছে, তোমার যে পুতুলটা আনছো এটা তোমার জোড়া কবরের মাঝখানে কাটতে হবে। তা ওইখানে চণ্ডীপুর গোরস্থান আছে 5-7 হাজার লোকের কবরস্থান, ওই জায়গায় জোড়া কবরে শনিবারে যে মরবে তারপরে দেওয়া লাগবে। আমি অপেক্ষায় থাকলাম শনিবারে কে মরে। শনিবারে একজন কবর দিছে, তারপরে বলার পরে উনি আমাকে বললো যে এই কবরস্থানে যাইতে হবে। আমি এই কবরে আবার উলঙ্গ শরীরে যাওয়া লাগবে নাকি? কয় না, পোশাক টোশাক করে পুজো টুজো করে বন্ধ করে দেয়। পরে উনি আমাকে নিজেও বন্ধ করে দিল, আমিও প্রায় টোটালি বন্ধ করলাম। করার পরে আমি কবরস্থানে সোলার পুতুলটা নিয়ে গেলাম, যে গাড়া লাগবে, একটা হাতে পাথর নিলাম, নিয়ে আমি ওই জায়গায় গেছি। যে কবরটা মাঝখানে পড়ছে, তো কবরের রাস্তা আছে যাওয়া লাগে, ওই দিক দিয়ে যায় জোড়া কবরের মাঝখানে। আমি যাইতে একটু ভয় পাচ্ছিলাম, তখন রাত্রি প্রায় 2টার এদিকে। পরে ওইরকম সময় যে আস্তে করে আমি পুতুলটা নিচের দিকে মাথা দিয়ে আস্তে করে ওই কবরের এখানে গেলাম। এত কষ্টের কিছু শুনলাম যে লাখো মানুষ যদি গোংরায়, গরু জব করলে যেরকম গোংরানো করা হয়, ঘরঘর শব্দ করে তাজা গরু, এইরকম হাজার হাজার মানুষ গোংরাইতেছে এই জায়গায় কবরস্থানে। এবং কবর ওই সাইডে এক সাইড ভেঙে গেছে, ওই কবর থেকে মনে করেন শিয়াল উঠতেছে নামতেছে, এরকম দূরে করতেছে। এক শিয়াল মনে হয় আমাকে মানে ধরার জন্য আসতেছে, যে আমাকে নিবে নি খাবে। পরে নিয়ে ওই শিয়ালের ঘুমরানি শুনে আমি একটা দৌড় মারছি ওইখান থেকে, ও বাবা দৌড় মারছি। কিন্তু কবরস্থানে যে রাস্তা থাকে যাওয়ার, ওই দিক দিয়ে না দিয়ে আমি মাছ পাতায় দৌড় দিচ্ছি। দৌড় দেওয়াতে এক কবরের মধ্যে আমি ঠাস করে পড়ে, মানে কবরের ভাঙ্গা কবরে পড়ে আমার এই পাওটায়, যে আমি তো আপনাকে দেখাইলাম দেখিয়েছেন যে এই ক্ষত, ওই মানে একটা কাঠ বা বাঁশ আমার এখানে ঢুকে যায়। কিন্তু পড়ার পরে আমি সব হুশ আছে, কিন্তু আমি পাটা তুলতে পারতেছি না, যে পাটা কবরের ভিতরে আছে। আমি ভয় পাইতেছি যে আসলে টোটালি পাটা মনে খাই ফেলতেছে আমার কামড়ায়। পরে ওইখান দিয়ে কলার গাড়ি যায় এক গাড়ি, ওই গাড়িওয়ালারা আমার চিৎকার বা কথা শুনে ওনারা যে আমার উদ্ধার করে, যে এই অবস্থা কেন। আমি ওনাদেরকে নয়সে যাই বুঝাই যে আমার আত্মীয় স্বজন মারা গেছিল, আমি আবেগ ধারণ করতে পারিনি, কবরস্থানে আসছিলাম। এই বলাতে ওনারা আমার আবার বাড়িতে পৌঁছাতে আমার বাসায় যাই। রাস্তায় বাসায় যাওয়ার পরে আমি পরের দিন থেকে প্রচন্ড অসুস্থ, আমি রুগী হয়ে গেলাম আর কি। পরে আমার বাবা মা দেখতে পারলো যে আমি রুগী হয়েছি, তোমার কি হয়েছে এই সেই করে তারা ফকিরের আশ্রয় নেয়। তখন এক ফকিরের এইসব করার পর থেকে আরেক ফকিরের তারা আশ্রয় নেওয়া শুরু করলো। আমাকে নিয়ে শুরু হলো আমাদের বাড়িতে ফকির দরবার, মানে প্রতিদিন একটা করে ফকির আসে 12টার পরে, হাজির বসায় তারা আমার নিয়ে, মানে আপনাকে সুস্থ করার জন্য। ও ফকির কয় এটা ধরছে, ও ফকির কয় পরি ধরছে, আরেকটা সন্ন্যাসী ধরছে, এরকম একজনে। কিন্তু আপনি সম্পূর্ণ আমি সম্পূর্ণ সুস্থ, আমি সব বুঝতেছি। আমাদের সংসারটা খুব দরিদ্র অবস্থায় চলে। আমার মা কি করতেছে, হাদিয়া চায় প্রতিদিন। আমাদের মোরগ পালি, ওই মোরগ গুলো হাদিয়া দেয় ফকিরে, হাদিয়া ফকির নিয়ে যায়, 100 টাকা হাদিয়া মোরগ দেয় ফকির, এগুলা নিয়ে যায়। আমি আবার ফকিরকে মারার জন্য যাই, যখন মনে করেন রাগের সুরে মারতে যাই, এই তো এলে কি শুরু করতেছেন, আমি ভালো মানুষ, উল্টা কথা কর। তখন ফকির কয় ওর লগের দা এরকম করে, ওরা অর্ধেক খাইয়া দিছে। ও মানে আপনি যখন এগুলা দেখে রেগে মারতে যাচ্ছেন, তখন ফকির বলতেছে আপনি করছেন না, আপনার ভেতরেরটা যেটা ওর কাছে আছে সেটা ওরা এরকম করে ধরতেছে। পরে এক পর্যায়ে আমরা খাসি কিনে হাদিয়া দেওয়া শুরু করলাম। তারা আমাকে হাজির বসায় চেয়ারের লাগে বাইন্ধে, মানে আমি যাতে মারামারি করতে যাই, চেয়ারের লাগে বাইন্ধে চোখের মধ্যে কাঁচা সরিষার তেল এরকম করে ছিটাইতে থাকে, মারতেই থাকে। আমি যখন কাঁচা সরিষার তেল গুলা করিলে এমনি গরম রাগ উঠে যায়, এমনি ভালো মানুষই মনে করেন রাগ উঠে যাবে আপনার। আমি তখন মনে করেন চেয়ার ভাঙ্গে ছিল, ওদের মারতে যায় 8-9 জন আমার ধরে ফেলে। তাই এইরকম পর্যায়ে আমাদের বাড়িতে দেখতেছি বিছানার নিচে একটু মাটি ফুলে উঠছে, কয় এখানে কাল টাকার দাগ উঠছে, এরকম ওর সাথে এরকম করে। আমি একটাই রুমে থাকি, এরকম শুরু করে দিল। দেখি যে আমাদের পরিবারটা সবাই অশান্তির একটা ঢল নেমে আসে ফকিরের ইয়েতে। ওরা একজনে কথা বলে, আমার বাপ মায়ের টাকা কষ্ট করে ঋণ দফা করে সুস্থ করার জন্য ওদেরকে টাকা দেয়। পরে আমি চিন্তা করলাম যে আমি তো নিজে বুঝতেছি যে আসলে আমি সুস্থ মানুষ, আমি বলতে পারতেছি না যে কিসের জন্য কি এরকম করতেছে। আপনি যে ঘটনাগুলো কেন করছেন এগুলো কারোর সাথে শেয়ার করতে? এগুলো শেয়ার আমি করি না ওই কারণে যে আগের ফকির বলছে যদি এগুলো বলো তাহলে ওই মেয়েকে তুমি পাবা না। যে এবং এই সুযোগে আমার প্রতারণা হচ্ছে, বাট আপনি বলতে পারতেছেন। পরে ওদেরকে প্রতারণা হচ্ছে, আমি মাকে বাবাকে বলি যে মা এগুলা ওরা এরকম করতেছে, আসলে আমার কিচ্ছু ধরে না, সত্যি আমি কোরআন শরীফ পড়ি, আমি ভালো মানুষ, কোরআন পড়তেছি না তোর ভালো পরি ধরছে। আমার বাবা মা ওগুলোর প্রতি বিশ্বাস পাইতেছে। পরে ওনারা আমার সাথে ফকিরেরা অনেক বন্যামুখ করে আমাদের বাড়িতে এভাবে অনেক জিনিসপাতি নেওয়া শুরু করছে। পরে আমি এক পর্যায়ে দেখলাম আমার পরিবার আমি ওই বাড়ি থেকে আমি টাঙ্গাইলের বাড়িতে চলে আসে পরে রাগ করে, তোরা এখানে ফকির নিয়ে থাক। উত্তরবঙ্গের এমন কোন ফকির নেই যে আমি ঘুরি নাই। তো ওই টাঙ্গাইলে এসে তো আপনি সুস্থ হয়ে, আমি সুস্থ ওই আগের মতো আছি। আমার মনে হচ্ছে যে ওখানে থাকলে আপনি অসুস্থ হয়ে যেতাম, এরকম আর কি ওকে। ওনার এই ঘটনাটা আজকে আমরা একটু এক্সেপশনাল ডরে, এর আগে আমি এই ঘটনা নিইনি, অনেক কবিরাজির ঘটনা নিয়েছি, কিন্তু এইটার এন্ডটা কিন্তু একটু ভিন্ন ভাবে হয়েছে।
কবিরাজের কথা যে বলি, আপনার কাছ থেকে কবিরাজ যদি টাকার হিসেবেও করি, সব মিলিয়ে কেমন পরিমাণ টাকা আপনি কবিরাজের পিছনে খরচ করেছেন আপনার আমি ফ্যামিলিটা সব? ওনাকে দিছি আমি 50,000-এর মতো আচ্ছা, টোটাল। আর আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি তো মনে করেন 15-16 হাজার টাকা খরচ করছে ওনাদের পাশে। আর উনি যে আমার কাজ করাইছে দৌড়াইছে, ওটা আমি তখনকার সময় আমি লেখাপড়া করে সমুতি করছিলাম, মনে করেন 3-4 লাখ টাকা আমার ক্যাশই ছিল, অনেস্ট ছিলাম। ওই টাকাগুলো ভাঙ্গি আর আমি মানে টোটাল হিসাব করলে প্রায় লাখ, কয়েক লাখ টাকা, 1-1.5 লাখ টাকাতে এমনি গেছে। সো এবার চিন্তা করে দেখেন মানে কত টাকা সে নষ্ট করেছে এবং কাজের কাজ কিছুই হয়নি। এগুলা যে কতটুকু ফ্রড হইতে পারে সেই জিনিসটা শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমি উনার এই ঘটনাটুকু আমি আজকে ডরে প্রচার করেছি যে এগুলাতে কত ধরনের ফ্রড হতে পারে। একটু শুনুন আপনারা যারা অন্ধভাবে বিশ্বাস করেন। সে উনি একটু আগে বলেছে যে ওনাকে চেয়ারের সঙ্গে বেঁধে সরিষার তেল ছেটানো হতো। আজিজ ভাইকে হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন না, আমরা যারা দেখতে পাচ্ছি উনি কিন্তু খুব শক্ত সামর্থ্য সুস্থ সবল একটা ছেলে এবং গায়ে প্রচন্ড শক্তি আছে, দেখলেই বোঝা যায়। তো উনার মতো মানুষ যখন খেপে যায় তাদের শক্তি কিন্তু এমনিতে আরো একটু দ্বিগুণ হয়ে যায়। সুস্থ মানুষকে যদি আপনি চোখে মুখে এইভাবে সরিষার তেল দিবেন সে খেপে যাবে, এটাই স্বাভাবিক। এবং সে যখন খেপে যাবে তার মতো একটা শক্ত সবল মানুষের অনেক বেশি শক্তি দেখাতে পারবে, এটাও স্বাভাবিক। এবং তখন কি বলা হচ্ছে যে আসলে এটা উনি করছে না, ওনার ভেতরের যা কিছু ভর করেছে ওনাকে তারা করছে। এবার চিন্তা করে দেখুন যে আসলে কি ধরনের এনভায়রনমেন্ট যারা ভণ্ডামি করে তারা কিভাবে ক্রিয়েট করে। এবং ওনার চোখের সামনে বাবা মার কষ্টে কামানো টাকাগুলা ধীরে ধীরে খরচ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সো এই হচ্ছে আলটিমেট সিচুয়েশনটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ডরে এই প্রথমবারের মতো আজকে এই ধরনের একটা ঘটনা তুলে ধরলাম, যে কমপ্লিটলি যেটাতে হরর জিনিস না, কিন্তু আমাদের অনেকের শেখার জন্য বোঝার জন্য অনেক কিছু আছে। সো আজিজ ভাই এই হচ্ছে আপনার মোটামুটি ঘটনা। সো আজিজ ভাইয়ের জীবন আরো অনেক বেশি ঘটনাবহুল, হয়তোবা অন্য কোনো জায়গায় অন্য কোনো প্ল্যাটফর্মে আপনারা তাকে শুনতেও পারেন। অনেক অনেক ধন্যবাদ আজিজ ভাই যে আমাদের এই জার্নিতে এসে আপনি শেয়ার করেছেন আপনার ঘটনা আমাদের সাথে, এবং আশা করি আপনি যেই ধরনের সিচুয়েশনের মধ্যে আছেন ওখান থেকে ব্যাক করেন এবং পুরোপুরি একটা সুস্থ স্বাভাবিক জীবনে চলে আসুন, সেটাই আমাদের কামনা। এবং সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং লিসেনারদেরকে বলার উদ্দেশ্য একটা যে আমি আসলে ফকির আলী জিনিসটার পিছনে যত কিছু করছি তাই না, এরকম যেন কেউ টোটালি ভুলে যেন এরকম কেউ পা না বাড়ায়। ওকে, প্রত্যেকের ঘটনাই আমাদের শোনা হয়ে গেল, আমরা জার্নির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা শুনেছে তারাই বিচার করবে আসলে তাদের কাছে কেমন লেগেছে। আমরা চেষ্টা করি সবসময় ভালো গল্পগুলো দেওয়ার জন্য এবং আমাদের সেই চেষ্টাটা অব্যাহত আছে এবং থাকবে। সো আজকে যেই ঘটনাগুলো গেছে, কিছু কিছু ঘটনায় আমি বলেছি যে আমার মানে গুজবাম হয়েছে, মানে এত আমি ভয় পেয়েছি। সো জানি না কার কিরকম লেগেছে। সো এবার আসি আমরা মূল কথায়। আচ্ছা, এই স্পটটাতে লোবান কেন তোমাদেরকে বললাম যে আমার একটু বলো, তুমি কিন্তু বললা না। বলিনি, এই জন্য তোমার জন্য সাসপেন্স রেখেছি, ইনক্লুডিং আমাদের যে অতিথি যারা আছে তাদেরকে সহ। তো সবাইকে এখন আমি যেই ঘটনাটা বলতে চাই আপনাদেরকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে আমরা যেই গাড়িটার কথা শুরুতে বলেছিলাম ওই গাড়িটাই হচ্ছে আজকে আমাদের অবজেক্ট। এই গাড়িটার জন্য এখানে নিয়ে এসেছি। কেমন একটু বলে দাও সবাই যাতে বুঝতে পারে। ওকে, যারা ডর শুনছে এই মুহূর্তে অন এয়ারে তাদেরকে বলছি, এটা হচ্ছে একটা যাত্রীবাহী বাস, প্রায় 44 সিট না কয় সিটের কথা যেটা বললো প্লাস। হ্যাঁ, সো এরকম একটা বাস, এবং এই বাসটাকে ঘিরেই হচ্ছে কাহিনীটা। এবং আজকে দেখতে পাচ্ছেন যে গ্যারেজটা কিন্তু পুরোপুরি ফাঁকা, কারণ সবাই ঈদের ছুটিতে আছে এবং সিকিউরিটি মামা গেটের বাইরে বসে, একজন মাত্র সিকিউরিটির লোক আছে, তাও গেটের বাইরে, এবং উনি অস্থায়ী ভাবে, উনি অত কিছু জানেও না। সো যাই হোক, আমরা ওইভাবেই পারমিশন নিয়ে ওইভাবেই কথা বলে আমরা এটা ম্যানেজ করেছি। সো এই জন্য আমরা আপনাদেরকে এখানে নিয়ে এসেছি, এই গাড়িটার এখানে। এই গাড়িটার ইতিহাস রয়েছে, গাড়িটা কিন্তু বেশ অনেক বছর ধরেই ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই অনেক বছরের সার্ভিসে এই গাড়িটা বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টে পড়েছে, এবং বেশ কয়েকবার একই গাড়ি। আচ্ছা, অনেকবার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, এবং এতে প্রচুর মানে অনেক মানুষ নিহত হয়েছে। মানে অনেক, আমি যতটুকু শুনেছি এইটার অ্যাক্সিডেন্টে কম করে হলেও 15-20 জন মানুষ মারা গেছে। এটার যত বছর এটা রাস্তায় সার্ভিস তুমি করেছে। যে একটা পেপার দেখছিলা, ওই পেপারেও মনে হয় ছিল নাকি? রাইট, ওই যেই পেপারটার কথা বলছিলাম, ওই তোমাকে আমি কাটিংটা দেখিয়েছিলাম এখানে আসার আগে। সো ওই গাড়িটার কথাই বলছি। তো এই গাড়িটার যে অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো আছে, মানে বললাম তো যে অনেকগুলা অ্যাক্সিডেন্টের ঘটনাই আছে,
তো এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট ঘটনা একটু আপনাকে বলি। এই গাড়িটা আজ পর্যন্ত প্রায় 5-6 জন ড্রাইভার চালিয়েছে, মানে ড্রাইভার আরো বেশি হয়ে এই গাড়ি হয়ে আচ্ছা। এই গাড়িটা চালিয়েছে। তো এই যতজন গাড়ি চালিয়েছে, যতজন ড্রাইভার ছিল, তাদের মধ্য থেকে কিন্তু প্রায় 3 জন ড্রাইভার মারা গেছে। এই গাড়িটা স্পট ডেড হয়েছে এই গাড়িটা ড্রাইভ করে, এবং যাত্রীরাও তো মারা গেছে বিভিন্ন সময়। তো একটা পর্যায়ে হয়েছে কি, মানে ড্রাইভাররা ভয় পেত এই গাড়িটাকে চালানোর জন্য। মানে একটা ড্রাইভারদের কাছে না একটা কুফা বলে না, একটা শব্দ আছে না, তুমি যেটা বলছিলে আজকে একটা কুফা গাড়িতে বসবো আমরা Right. আসার সময়। হ্যাঁ সেটাই। তো এটা অনেকটা এরকম হয়ে গেছে। এই গাড়িটার যে ঘটনাগুলো হচ্ছে এরকম, মানে যখন এরকম হয়েছে যে আর কেউ চালাতে খুব একটা উৎসাহ বোধ করছে না, এবং যে গাড়ির মালিক উনিও গাড়িটা দিয়ে খুব একটা লাভ করতে পারছে না। সো যাই হোক, এগুলার পেছনে আরো লাভ করতে পারছে না, এটার পেছনে অন্য কিছু বিষয় থাকতে পারে, তো আমরা সেই দিকে না যাই। তো ঘটনা হয়েছে কি, যখন এই অবস্থা এই গাড়িটার, তো এবং অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, রিপেয়ার করা, এই করা সেই করা, তো গাড়িটা যখন গ্যারেজে ঢুকেছে তখন মালিকের অনাগ্রহ এবং সমস্ত কিছু এনভায়রনমেন্ট চিন্তা করে মানে গাড়িটা আস্তে আস্তে ধীরে ধীরে এখানেই স্থায়ী হয়ে যায়, মানে পড়েই আছে আছে যে অযত্ন অবহেলায় অনেকটা পড়ে আছে, ভেতরের সিট গুলা অনেকটা নষ্ট হয়ে গেছে। So, আমরা তো দেখলাম একটু অন্ধকারে। সো ঘটনা হচ্ছে যে এরকম এখানে রেখে দেওয়ার পর এটার কিছু ঘটনা ঘটতে থাকে। এমন কি ধরনের? হয় না, মানে ঘটনা হচ্ছে যে মানে অনেক সময় কি গ্যারেজের মধ্যে কি হয়, যে আমি অনেকের সাথে কথা বলেছি যে অনেকে নাকি গাড়ির মধ্যে যদি গাড়ির কন্ডিশনটা ভালো থাকে, অনেক সময় রাতে বা কোনো এক সময় গাড়ির মধ্যে নাকি ঘুমায়। আচ্ছা, এই যারা কাজ টাজ করে, কাজ টাজ করে হয়তো এমনিতেই আর কি ঘুমিয়ে পড়ে, বা এখানে আড্ডা মারছে বা মোবাইল করছে। তো এরকম একটা ঘটনা নাকি ঘটেছে। এখানে একজন কর্মচারী ছিল, তো উনি যখন রাতের বেলা খুব গভীর রাতের দিকে হয়তো মোবাইলে কোনো কিছু কথা বলছিল বা সামথিং কোনো কিছু একটা করছিল, মানে গাড়ির ভিতরে বসে না আগে? গাড়ির ভেতরে বসে, এই গাড়িটার ভেতরে, যেই গাড়িটার কথা বলছি এটার ভেতরে বসে কিছু করছিল, তারপরে উনি ওখানে ঘুমিয়ে যায়। তো রাত যখন প্রায় 3-3:30 দিকে নাকি উনি মানে হঠাৎ করে ওনার মানে যে কেউ ওনাকে ধরে মানে ঝাঁকানি দিচ্ছে ওনার সিটের মধ্যে ঝাঁকানি দিচ্ছে। তো প্রথমে বিষয়টা ঘুমের চোখে খুব একটা প্রাধান্য দেয়নি, নোটিস করেনি, যে তারই কোনো নোটিস করেনি, তো উনি ঘুমিয়ে পড়েছে। তো এরপরে দেখা গেল যে না, ওনার গায়ে হাত দেওয়া হচ্ছে। তো মানে এবার বিষয়টা একটু অন্যরকম মনে হয়। তো উনি তাড়াতাড়ি উঠে বসে যায়, যে আমি ভাবলো যে এখানে কেউ এসে হয়তো ফাজলামো করছে বা কেউ দুষ্টামি করছে বা কোনো চোট টোর আসলো কিনা। তো উনি ভালো করে পুরা মানে গাড়িটা ভালো করে খুঁজে টুজে দেখে যে কোথাও কোনো প্রবলেম নাই বা কোনো কিছু নেই। তো এরপরে উনি যথারীতি আবার শুয়ে পড়ে, এবং মানে একটা পর্যায়ে যখন ঘুমিয়ে যায়, তো উনি নাকি ঘুমের চোখে ওনাকে খুব আঘাত করা হয়েছে। মানে ওনার শরীর পুরো মানে আঁচড়ের দাগ, খামচির দাগে ভরপুর। মানে ওনার ভাষ্যমতে এরকম ছিল যে কি ঘুম থেকে উঠে দেখতেছে যে আচরের দাগ নাকি? হ্যাঁ, উঠে দেখেছে, মানে ওনার মনে যে কেউ যেন ওনাকে জোরে সজোরে একটা থাপ্পড় মেরেছে। আচ্ছা, তো ওনার ঘুম ভেঙে যায়, সাথে সাথে ভয় পেয়ে যায় এবং দৌড়ে গাড়ি থেকে নেমে যায়। আচ্ছা। তো নেমে এসে যারা যারা গ্যারেজের ভেতরে ছিল তাদেরকে ডাকে মনে করে যে ওখানে কিছু একটা আসে, চলো। তো ওখানে যায়, ওরা কিছুই পায়নি, এবং যাদেরকে ডেকে নিয়ে আসছিল তাদেরকে হচ্ছে কি দেখা যায় যে তারা তার যখন লাইট মেরেছে, লাইটের আলোতে দেখেছে যে ওর মানে পিঠ, হাত এগুলাতে মনে হয় কেউ আঁচড় দিলে যেই ধরনের দাগ থাকে না, মানে আছড়ে রক্তাক্ত করে ফেলছে। মানে ও টের পাচ্ছে না, কিন্তু হালকা হালকা ব্লিডিং করছে। যেটা অনেক সময় হয় না যে শোয়ার কারণে। হ্যাঁ, ওটা কিন্তু বা শোয়ার জন্য এই ধরনের কোনো কিছুর হতেই পারে। শোয়ার জন্য কি হতে পারে, তুমি যখন ঘুমিয়ে থাকবে কোনো একটা জায়গায়, তোমার ওইটার মানে একটা ছাপ পড়ে যায়, হ্যাঁ, শোয়ার দাগ, শোয়ার দাগ, ওগুলা দাগ থাকে। বাট এই ধরনের আঁচড়ের দাগ তো কখনোই থাকবে না তোমার। যদি ওকে ফাইন ধরতে পারি, বোঝা যাচ্ছে যে এটা একটা সাম কাইন্ডস অফ আঁচড়। হ্যাঁ, গাড়িতে এমন হতে পারে যে কোথাও আঁচড় লেগেছে, একটা দুইটা জায়গায় কাটা থাকতে পারে। এইভাবে পুরা নখের মতো বোঝা যাচ্ছে যে পুরা 4-5টা আঙ্গুলের এরকম পিঠের মধ্যে, হাতের মধ্যে। তখন আসলে একটু বেশ ঘাবড়ে যায়, এবং এরপরে কেউ আর এই গাড়িটাতে কখনোই ঘুমায়নি। এবং এমন হয়েছে যে পরবর্তীতে মানে অনেকেই এই গাড়িটার মধ্যে পরবর্তীতে যখন নোটিস করেছে যে গাড়িটার মধ্যে রাতের বেলা ওনার অ্যাক্টিভিটি স্টেপ পায়। আচ্ছা, আরো 2 জন ছিল যারা বলেছে, কনফার্ম করেছে যে রাতের বেলা ওই গাড়িটাতে ওনারা মনে হচ্ছে যে কেউ মনে হয় আছে ওই গাড়ির, সামথিং মুভিং, এখানে কিছু একটা মুভ করছে। তো
তাড়াতাড়ি ওই সেই চোর ভেবে, মানে গ্যারেজ তো ছোটখাটো জিনিস চুরি করতে পারে, এরকম ছেচকা চোর থাকে, তো তারা তাড়াতাড়ি করে তাড়াহুড়ো চিল্লাচিল্লি করে বের হচ্ছে। গেট কিন্তু বড়, গেট কিন্তু মজবুত, এই জায়গায় কিন্তু স্যাঁচরা চোর, এবং আমি তো দেখলাম যে একটা দেয়াল মতোই তো মনে হলো, যদিও গ্যারেজটা অনেক বড়, আমার তো মনে হলো যে পুরো না, গ্যারেজ এখন বন্ধ। চোর তো, চোরের কাজ হচ্ছে কোন রকম ফাঁক ফোকর বের করা, সে সামহাও কোনোভাবে আসলো, মানে মানে সবাই- আমরা এনভায়রনমেন্ট থেকে বুঝতে পারতেছি চোর ঢোকাটা একটু কঠিন, অসম্ভব বলবো না, বাট ওরা প্রথমে চোর মনে করেই খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি শুরু করে Okay, fine. এবং লাইট নিয়ে তাড়াতাড়ি আসে এবং দেখে যে কিছুই নেই, এবং পরবর্তীতে ওরা যাক মনে করে যে আসলে কিছু হয়নি। কিন্তু এই ঘটনাটা ফ্রিকুয়েন্টলি ঘটতে থাকে এবং একটা পর্যায়ে মানে জানানো হয় যে আসলে এই ধরনের কিছু একটা ঘটছে। তো পরবর্তীতে মোটামুটি গ্যারেজের অনেকের মাঝে এটা নিয়ে একটা ভীতি তৈরি হয়ে যায় যে এই গ্যারেজটাতে কিছু একটা আছে। তো অনেকে যারা বিশ্বাস করে যে এখানে যে অনেকে যে মারা গেছে তাদেরকেই নাকি মাঝে মাঝে দেখা যায় বলে তারা, আমরা যদিও এটা অথেন্টিকেট কোনো কিছু আমরা জানি না, এবং তারা বিলিভ করে যে এই গাড়িটাতে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং খুব সম্ভবত তাদেরকেই এখানে দেখা যাচ্ছে এটা আমরা কোনোভাবে বুঝে ঘুরে গেলাম যে বেড়াচ্ছে। এই মানুষগুলি মারা না, গেছে। এটা হচ্ছে তাদের পারসেপশন, এটা তাদের হচ্ছে চিন্তাধারা, তারা মানে চিন্তা করছে হয়তোবা ওটাই হবে, ওরা আর কোনো কিছু চিন্তা করতে পারছে না। হয়তোবা ওদের জায়গায় যে কেউ থাকলে এটাই চিন্তা করবে যে হয়তোবা এর পেছনে এটা কারণ হতে পারে, এটা কারণ, বাট উই আর নট শিওর হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড দিস। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এসেছি, আমরা শুনেছি, খবরটা পেয়েছি, দ্যাটস ওয়াই আমাদের মনে হলো যে আমাদের ডট টিমের ওখানে যাওয়া উচিত। সো আমরা চলে এসেছি। যদিও অনেকেই নাকি প্রায় 2জন না 3জন জানি এখান থেকে কাজ সেরে চলে গেছে এই ভয় পাওয়ার কারণে, কাজ ছেড়ে চলে গেছে এখানে আর বর্তমানে তারা কাজ করছে না এখানে। মানে ওই যে যারা প্রথম যে ছেলেটা ব্যথা পায় বা স্পট পরে, ওই মনে হয় প্রথম চাকরি স্টার্টিং, খুব সম্ভবত ওই ছেলেটাই ছেড়েছে। এবং মানে আসলে না, এই ধরনের জিনিস যখন মাথায় ঢুকে যায় তখন এগুলো কিন্তু কাজ করে। এবং এটা কিন্তু আমি এখন কিন্তু বুঝতে পারতেছি যে আসলে যখন মাথায় ডরের সিনটা থাকে বা ভূত প্রেত গুলা, জিন ভূত প্রেত মাথায় থাকে, তখন কিন্তু টোটালি মানসিকতা চেঞ্জ হয়ে যায়, অল্পতেই কিন্তু অনেক নার্ভাস লাগে। রাইট, ধরো আজকে যদি এই গাড়িটাকে আবার সুন্দর করে রিপেয়ার করে ছাড়া হয়, কিন্তু কোনো যাত্রীরা দেখে বুঝবে না গাড়িটাতে প্রবলেম আছে, কিন্তু তারা যদি ইনফরমেশনটা পায় যে এই গাড়িতে অনেক মানুষ মারা গেছিল, এই গাড়িটাতে এরকম যদি যে ভয় পাওয়া যায়, উফা, হ্যাঁ, তখন কিন্তু মনের মধ্যে আলটিমেটলি একটা মনের অজান্তে একটা ভয়, একটা সংকোচ, একটা মানে কোনো কিছু একটা কাজ করতে থাকে। রাইট, সো এই গাড়িটার ক্ষেত্রেও এই ঘটনাটাই ঘটেছে এক্স্যাক্টলি, যেটা আমার মনে হচ্ছে। তো সে কারণে এই গাড়িটা পড়ে আসছে। মানে যাই হোক, এই হচ্ছে বিহাইন্ড দ্য সিন। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এসেছি, এবং জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আমরা যদিও কিছুই দেখতে পাই না। আমার আর একটা প্রশ্ন, আচ্ছা সিকিউরিটি মামা যে আসছে, তুমি বললা যে ইনি টেম্পোরারি, এ কি আসলে কিছুই জানে না বলেই কি বাইরে বসে আছে, নাকি ওর ডিউটিটাই বাইরে বসছে? আসলে আমরা মানে কি বলবো, এটা উনি বেটার বলতে পারবে, কারণ উনি ইন্টারেস্টেড না। এখন তো হচ্ছে ওনার মাঝে মাইকের সামনে কথা বলার একটা সংকোচ বোধ আছে, এবং উনি আবার একটু ভয়ও পাচ্ছে যে পরবর্তীতে ওনার উপর কোনো না কোনো প্রবলেম হয়। আচ্ছা, যাই হোক, somehow যেখানে এটাও আসলে আমি বড় মনে করি ঠিক না। আমরা বিভিন্ন জায়গায় দেখি একজন সিকিউরিটি গার্ডই সারা রাত একটা স্পট বা একটা জায়গা পাহারা দেয়, এটা কিন্তু আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি রিস্কি এবং ভয়ঙ্কর বলেই মনে হয়। এত বড় জায়গায় একজন মাত্র মানুষ। যাই হোক, মানে সেই দিক থেকে ওনাকে স্যালুট দিতে অনেক যথেষ্ট সাহসী, এবং আমরা যেহেতু ওনার ব্যক্তিগত বিষয়, আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ঘাটাতে চাই না। ডরে কেউ যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চায়, এটা টোটালি মানে তার উপর নির্ভর করে। ডর টিম কখনোই কাউকে কোনোভাবে ইনসিস্ট করবে না, এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপর। তো যাই হোক, যেমন এখানে যারা আজকে এসছে তারাও কিন্তু নিজেদের স্বাধীনতায় স্বেচ্ছায় সময় বের করে চলে এসছে। সো এটা হচ্ছে যার যার ইচ্ছা। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আরো একবার সবাইকে এখানে আমাদের এই জার্নিতে জয়েন করার জন্য। সময়ও অনেক বেশি হয়ে গেছে, অনেক রাত গভীর হয়ে গেছে, উই শুড লিভ নাও। সো আজকের মতো আমরা র্যাপ আপ করছি ডর এখানেই, এবং আগামী পর্বে কোনো একটা হন্টেড প্লেস থেকে আপনাদের সাথে আবারও কথা হবে।